যে ভাই মাতৃ অক্ষ এবং হচ্ছে পুষ্প অক্ষ এই দুইটা সেম কিনা। ঠিক আছে, মাতৃ অক্ষ বা হচ্ছে মাদার এক্সিস যেটা মাতৃ অক্ষ এবং হচ্ছে পুষ্পাক্ষ, ঠিক আছে, এই দুইটা অংশ সেম কিনা। ঠিক আছে, তো খেয়াল করে দেখো এই জায়গায় তোমরা এটা নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ এই চ্যাপ্টারে পড়ছো, যে এই যে এই জিনিসটা, এই যে এই স্ট্রাকচারটা কাণ্ডের মতো, এই স্ট্রাকচারটা যেটাকে আমরা মাদার এক্সিস বা হচ্ছে মাতৃ অক্ষ লিখছি এই জায়গাটা। তো এই এই যে কাণ্ডের মতো গঠন, ঠিক আছে, এখান থেকে পরবর্তীতে কিন্তু ফুলটা উঠতে আসতেছে, তাই না? এই জায়গা থেকে পরবর্তীতে গিয়ে এখানে আমার ফুল আসতেছে, ফুল আসতেছে এই জায়গায়। ঠিক আছে, এই জায়গায়। তো মাতৃ অক্ষ বলতে আসলে কোনটা বোঝায়? হ্যাঁ, মাতৃ অক্ষ বলতে আসলে কোনটা বোঝায়? হ্যাঁ, সাইমা মনি আপনার ফার্স্ট ক্লাস আজকে। ওকে, ঠিক আছে সাইমা। ওকে, হ্যাঁ আমার ফার্স্ট ক্লাস। ওকে, মনোযোগ দাও। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা ভালো কিছু শিখবো। ওকে, তো একটা পুষ্প বা হচ্ছে একটা ফুলের মাতৃ অক্ষ হচ্ছে যে এই ডালটা। ঠিক আছে, এই ডালটা হচ্ছে আমাদের মাতৃ অক্ষ। ঠিক আছে, যে ডালটা, যেই অক্ষটা মানে হচ্ছে যে কাণ্ডটা যেখান থেকে পরবর্তীতে একটা পুষ্প বা হচ্ছে ফুল অ্যারাইজ করতেছে, একটা ফুল বা হচ্ছে পুষ্প অ্যারাইজ করতেছে। ওকে, এটা হচ্ছে আমাদের মাতৃ অক্ষ, মানে এইটা হচ্ছে আমাদের মাতৃ অক্ষ। ওকে, আর পুষ্পের অক্ষ বলতে বোঝায় কোনটা? এই যে এই পার্টটা। ঠিক আছে, এই পার্টটা হচ্ছে পুষ্প অক্ষ, পুষ্পাক্ষ। এটাকে আমরা বলতে পারি পুষ্পাক্ষ। ঠিক আছে, বা হচ্ছে এটাকে আমরা ফ্লোরাল এক্সিসও বলতে পারি। ঠিক আছে, বা ফ্লাওয়ার এক্সিসও বলতে পারি, তাই না? এটাকে আমরা ফ্লাওয়ার এক্সিসও বলতে পারি। যে পুষ্পের যে অক্ষটা, যে এই অক্ষটা, এই যে এই পার্টটা, এটার উপরে কিন্তু আমার ধরো যে এই পুষ্পটা আছে। ঠিক আছে, আচ্ছা, তো এটা এখানে ক্লিয়ারলি আরো সুন্দর করে আমি এখানে দেখাইতে পারি। যদি যদি আমি সম্পূর্ণ ফুল চিন্তা করি, এটাকে একটা ফুলের অংশ হিসেবে চিন্তা করি, তাহলে তুমি বলতে পারবে যে অনেকটা এই জায়গার অংশটা, খেয়াল করো, হ্যাঁ এই জায়গার অংশটা, ঠিক আছে, এই জায়গার অংশ, এখানে যদি আমি এটাকে ফুলের পার্ট চিন্তা করি, এটা যদি একটা ফুলের পার্ট চিন্তা করি, সম্পূর্ণটাই ফুলের পার্ট চিন্তা করলে, তাহলে এই জায়গার যে অংশটুকু থাকে, এই জায়গার উপর এই ফুলের সম্পূর্ণ অংশটা আমার আছে। এই জায়গাটা হচ্ছে আমাদের আসলে আমাদের ফ্লাওয়ার এক্সিস। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে ফ্লাওয়ার এক্সিস। আমি আরো ক্লিয়ারলি তোমাকে একটু পরে ব্যাখ্যা করতেছি। এটা হচ্ছে আমার পুষ্পাক্ষ বা হচ্ছে ফ্লাওয়ার এক্সিস। আমি এটা আরো সুন্দর করে তোমাকে একটু দেখাই, দেখো। ধরো এটা একটা এটা একটা এটা একটা কাণ্ড। ঠিক আছে, যেখান থেকে এটা একটা কাণ্ড এবং এখান থেকে হচ্ছে আমাদের ফুলটা অ্যারাইজ করতেছে। এটা একটা কাণ্ড, এখান থেকে হচ্ছে যে এখানে ধরো এখানে একটা ফুল অ্যারাইজ করতেছে। ওকে, ধরো এখান থেকে আমাদের একটা ফুল অ্যারাইজ করতেছে। ঠিক আছে, একটা ফুল অ্যারাইজ করতেছে। ওকে, এই যে কাণ্ডটা, এই যে কাণ্ডটা, ঠিক আছে, এই যে কাণ্ড যেটা যেখান থেকে অ্যারাইজ করতেছে, এটাই হচ্ছে মাতৃ অক্ষ। ঠিক আছে, এটাই হচ্ছে মাতৃ অক্ষ, মাতৃ অক্ষ, বা এটাকে আমরা মাদার এক্সিসও বলতে পারি। এটা হচ্ছে মাতৃ অক্ষ বা হচ্ছে মাদার এক্সিস। ওকে, মাদার এক্সিস। আর পুষ্পের অক্ষ কোনটা? পুষ্পের অক্ষ হচ্ছে, যদি এই যে নীল কালার, নীল কালার দিয়ে আমি যেটা আঁকছি, এটা হচ্ছে আমাদের পুষ্প। ওকে, এটা হচ্ছে আমাদের পুষ্প বা হচ্ছে ফুল। আর এই পুষ্প বা ফুল আসতেছে মানে কার উপরে আছে? এই যে এরকম একটা স্ট্রাকচার দেখো, আমি যদি বৃন্ত আঁকি এই জায়গায়, ধরো এই সবুজ অংশগুলো হচ্ছে বৃন্ত, সরি বৃতি। ঠিক আছে, বৃতি। সবুজ অংশগুলো হচ্ছে বৃতি। ওকে, বৃতি। তো এখন তুমি চিন্তা করো এই জায়গার এই যে এই পার্টটুকু, এই যে এই পার্টটুকু, ঠিক আছে, এই পার্টটুকুর উপরেই, এই যে এই পার্টটুকু, এই পার্টটুকুর উপরে কিন্তু এই ফুলটা দাঁড়ায় আছে। এই যে এই পার্টটুকু, এটার উপরে কিন্তু এই নীল ফুলটা দাঁড়ায় আছে। তো এই পার্টটুকু, এটাই হচ্ছে আমাদের পুষ্পাক্ষ। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের পুষ্পাক্ষ, বা এটাকে আমরা ফ্লাওয়ার এক্সিস বা ফ্লোরাল এক্সিসও বলতে পারি। ফ্লাওয়ার অথবা ফ্লোরাল এক্সিস, এটাই হচ্ছে আমাদের পুষ্পাক্ষ। বুঝতে পারছি? তার মানে হচ্ছে মাতৃ অক্ষ এবং হচ্ছে পুষ্পাক্ষ, এই দুইটা কিন্তু সেম জিনিস না, দুইটা সেম না। এটা হচ্ছে একটা কাণ্ডের অংশ, মাতৃ অক্ষ বা হচ্ছে মাদার এক্সিস, এটা হচ্ছে একটা কাণ্ডের অংশ, যে কাণ্ড থেকে একটা ফুল উঠতেছে, একটা ফুল উঠতেছে। ওকে, আর পুষ্পাক্ষ বা হচ্ছে ফ্লাওয়ার এক্সিস, এটা কোনটা? এটা হচ্ছে তোমার যে অক্ষের উপর বা যে অংশের উপর বা যে পার্টটুকুর উপর এই নীল ফুলটা দাঁড়ায় আছে, সেটা হচ্ছে পুষ্পের অক্ষ। ঠিক আছে, পুষ্পের অক্ষ বা পুষ্পাক্ষ। ক্লিয়ার হতে পারছো? তোমার নামের ভিতরে আছে যে পুষ্পের অক্ষ বা হচ্ছে পুষ্পাক্ষ। তার মানে হচ্ছে এটার উপর, এই অক্ষটার উপর বা এই অংশটার উপর বা এই এই স্ট্রাকচার বা এখানে যে গঠনটা থাকে, এটার উপরে আমার পুষ্পটা দাঁড়ায় আছে, তাহলে এটা হচ্ছে পুষ্পের অক্ষ। আর এই যে এই পার্টটা, এটা হচ্ছে একটা কাণ্ডের একটা অংশ যেখান থেকে ফুল অ্যারাইজ করতেছে, সম্পূর্ণ ফুলটা আসতেছে, সম্পূর্ণ ফুলটা আসতেছে, এটাকে বলা হয় হচ্ছে মাতৃ অক্ষ। হ্যাঁ, এটা হচ্ছে মাতৃ অক্ষ। বুঝতে পারছো পুষ্পাক্ষ এবং মাতৃ অক্ষ কি? বুঝতে পারছো সবাই? ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, একটু বলো পুষ্পাক্ষ এবং হচ্ছে মাতৃ অক্ষ জিনিসটা ক্লিয়ার কিনা। তাহলে একটা কাণ্ডের একটা অংশ, কাণ্ডের একটা অংশ হচ্ছে মাতৃ অক্ষ বা হচ্ছে মাদার এক্সিস। এটা হচ্ছে একটা হচ্ছে গাছের কাণ্ড। ঠিক আছে, কাণ্ড। আর কাণ্ড থেকে ফুল অ্যারাইজ করতেছে। তো সম্পূর্ণ অংশ তো আসলে ফুল না, একটা এই যে নীল অংশটা ধরো আমি হচ্ছে ফুল চিন্তা করলাম, এই ফুলটা দাঁড়ায় আছে এই যে এই পার্টটা,
এই পার্টটার উপর দাঁড়ায় আছে, এটাকে বলা হয় পুষ্পাক্ষ বা হচ্ছে ফ্লাওয়ার এক্সিস। এটাকে বলা হয় পুষ্পাক্ষ বা হচ্ছে ফ্লাওয়ার এক্সিস। ক্লিয়ার কিনা সবাই একটু বলো, ক্লিয়ার কিনা সবাই একটু বলো, বুঝতে পারছো কিনা? আশরাফুল কি আছে এই জায়গায়? আশরাফুল না থাকলে ও পরে দেখে নিবে, কিন্তু বাকিরা বলো ক্লিয়ার কিনা, বুঝতে পারছো কিনা? হুম, একটু বলো। তাহলে এই যে কাণ্ডের অংশটা যেটার উপর সম্পূর্ণ ফুল দাঁড়ায় আছে, মানে যে জায়গা থেকে, যে কাণ্ড থেকে এই ফুলটা অ্যারাইজ করতেছে, সম্পূর্ণ ফুলটা অ্যারাইজ করতেছে, সেটা হচ্ছে আমাদের মাতৃ অক্ষ। আর শুধুমাত্র ফুলের অংশটুকু মানে পাপড়িগুলা, মেন কথা কি এখানে যে পাপড়ি থাকে বা এই জায়গা তোমার যে পুংস্তবক থাকে, স্ত্রীস্তবক থাকে, এই স্তবকগুলা, ফুলের যে 4টা স্তবক আমি গত ক্লাসে তোমাকে পড়াইছিলাম, যে বৃতি থাকবে, দল থাকবে, পুংস্তবক থাকবে, স্ত্রীস্তবক থাকবে। ফুলের যে 4টা স্তবক, খেয়াল করো, ফুলের যে 4টা স্তবক, ঠিক আছে, বৃতি, দল, পুংস্তবক, স্ত্রীস্তবক, এগুলো দাঁড়ায় থাকবে যেই স্ট্রাকচার বা যে অক্ষ বা যে গঠনের উপর, এই যে এই জায়গাটার উপর দাঁড়ায় আছে এরা সবাই, ঠিক আছে। এটার ভিতরে তো অবশ্যই তোমার ধরো যে এর ভিতরে তোমার পুংকেশর থাকবে, স্ত্রীকেশর থাকবে, ঠিক আছে। এই জায়গায় বৃতি আছে পাশ দিক দিয়ে, আর এগুলো তো দলমন্ডল, ঠিক আছে, এগুলো আমি ফার্স্ট ক্লাসে তোমাদেরকে পড়াইছি। এটা দাঁড়ায় থাকবে যেটার উপর, এটা দাঁড়ায় থাকবে যেটার উপর, এই যে অক্ষের উপর, মানে ফুলের 4টা স্তবক দাঁড়ায় থাকবে। তাহলে পুষ্পের অক্ষের উপর আসলে দাঁড়ায় থাকবে কি ফুলের 4টা স্তবক, তাই না? ফুলের 4টা স্তবক, ঠিক আছে, ফুলের 4টা স্তবক যেগুলো আছে এগুলো থাকবে হচ্ছে পুষ্পের অক্ষের উপর, ঠিক আছে, পুষ্পের অক্ষের উপর, বৃতি, দল, পুংস্তবক, স্ত্রীস্তবক। ওকে। আর এই জায়গায় যেই কাণ্ডটা, যে কাণ্ড থেকে এই সম্পূর্ণ ফুলটা শুরু হয়েছে, যে কাণ্ড থেকে এই সম্পূর্ণ ফুলটা শুরু হয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে মাতৃ অক্ষ, ঠিক আছে, ফুলের সবকিছু। আর যে অংশের উপর পুষ্পের 4টা স্তবক দাঁড়ায় আছে এই পার্টটা, সেটা হচ্ছে পুষ্পাক্ষ বা হচ্ছে ফ্লাওয়ার এক্সিস। পুষ্পাক্ষ বা হচ্ছে ফ্লাওয়ার এক্সিস। উম্মে তাসলিমা আজকে একটা নতুন নতুন নাম দেখতে পাচ্ছি। ওকে, যাক, ভালো লাগলো। ওকে, এবার আসো এটা। ওকে, আচ্ছা, এখন এটা আমরা বললাম। এখন দেখো আরেকটা জিনিস আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করবো, এই জায়গায় একটু খেয়াল করো, এগুলো হচ্ছে বেসিক পড়াশোনা, ঠিক আছে, উদ্ভিদের হচ্ছে বেসিক পড়াশোনা, এটা একটু আমাদের একটু পড়তে হবে, ঠিক আছে, একদম বেসিক পড়াশোনা। যে এই জায়গায় তুমি একটু খেয়াল করো এই চিত্রটা, এই চিত্রটা একটু খেয়াল করো। তো নর্মালি তুমি ধরো, আমরা ধরলাম যে এই জায়গায় একটা কাণ্ড আছে, ঠিক আছে, এই জায়গায় একটা কাণ্ড আছে, এই জায়গায় ধরে নিলাম এই জায়গায় একটা কাণ্ড আছে, ঠিক আছে, এই জায়গায় একটা লম্বা একটা কাণ্ড আছে। এই কাণ্ডর এই জায়গা থেকে আমার এই পুষ্পটা উঠতেছে, ঠিক আছে, এই কাণ্ডর এই জায়গা থেকে পুষ্পটা উঠতেছে, ঠিক আছে। তাহলে কাণ্ডর এটাকে আমরা, তখন আমরা এই কাণ্ডটাকে আমরা কি বললাম একটু আগে, আমরা দেখছি যে এটা হচ্ছে মাতৃ অক্ষ, তাই না? এটা হচ্ছে মাতৃ অক্ষ, ঠিক আছে, এটা হচ্ছে মাতৃ অক্ষ। ওকে, এটা হচ্ছে মাতৃ অক্ষ, ঠিক আছে, এটা অক্ষ। হ্যাঁ, এটা তুমি বলতে পারো, এটা তুমি বলতে পারো, বাট এখানে মেন কথা, মেন 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 যে ইস্যুটা হয়েছে, দেখো মেন ইস্যুটা খেয়াল করো। এই জায়গায় এই জায়গায় হচ্ছে যে মানে সম্পূর্ণ ফুল, যদি আমি এইটাকে খেয়াল করো, এটা হচ্ছে পুষ্পের অক্ষ, ঠিক আছে, এটা হচ্ছে পুষ্পের অক্ষ, ঠিক আছে, এটা হচ্ছে আমার বৃতি, তাই না? এগুলো হচ্ছে বৃতি, সবুজগুলা, ঠিক আছে, সবুজগুলো হচ্ছে বৃতি। এই জায়গায় এটা হচ্ছে কি পাপড়ি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পাপড়ি, এটা হচ্ছে পাপড়ি। আর এই জায়গায় তোমার মাঝখানে থাকবে হচ্ছে যে স্ত্রীকেশর থাকবে, এই জায়গায় মাঝখানে স্ত্রীকেশর থাকবে, ঠিক আছে, এবং দুই পাশে থাকবে হচ্ছে পুংকেশর, দুই পাশে থাকবে কি, দুই পাশে থাকবে হচ্ছে পুংকেশর, এগুলো হচ্ছে পুংকেশর। ওকে, এবং খেয়াল করো এই যে এইটা, এই যে এইটা, হ্যাঁ, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে স্টক অফ ফ্লাওয়ার, ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে স্টক অফ ফ্লাওয়ার বা হচ্ছে পুষ্পের বৃন্ত, এটাকে বলা হয় পুষ্পবৃন্ত, ঠিক আছে, স্টক অফ ফ্লাওয়ার বা হচ্ছে পুষ্পবৃন্ত, ঠিক আছে, পুষ্পবৃন্ত, ঠিক আছে, পুষ্পবৃন্ত, ঠিক আছে, পুষ্পবৃন্ত। এবং এটাকে ইংলিশে বলা হয় প্যাডাঙ্কেল, এটাকে বলা হয় কি, প্যাডাঙ্কেল, ইংলিশে বলা হয় হচ্ছে প্যাডাঙ্কেল, ঠিক আছে। এখন তুমি খেয়াল করো মেইন, হ্যাঁ, ম্যাককন্যা খেয়াল করো যে এই মাতৃ অক্ষ মানে কি? মাতৃ অক্ষ মানে হচ্ছে কাণ্ডের, ঠিক আছে, গাছের যে কাণ্ড থাকে, এই কাণ্ডের যে অংশ থেকে, ধরো এই কাণ্ড থেকে, যে কাণ্ড থেকে এই সম্পূর্ণ ফুলের সবগুলো অংশ, এই ফুলের অংশের ভিতরে তোমার এই যে পুষ্পবৃন্ত বা প্যাডাঙ্কল এটাও পড়বে, ঠিক আছে, প্যাডাঙ্কলও পড়বে, ঠিক আছে, পুষ্পের অক্ষও পড়বে, ঠিক আছে, তোমার হচ্ছে বৃতি যেগুলো বৃতিও পড়বে, ঠিক আছে, স্ত্রীকেশরও পড়বে, পুংকেশরও পড়বে, পাপড়িও পড়বে, সবকিছুই পড়বে। তার মানে সম্পূর্ণ ফুলটা দাঁড়ায় আছে এই মাতৃ অক্ষের উপর, ঠিক আছে, এই যে এটা, এই যে মাতৃ অক্ষ, এই যে কাণ্ডের এই পার্টটা মাতৃ অক্ষ, এটার উপর সম্পূর্ণ ফুলটা দাঁড়ায় আছে, ফুলের যতগুলো অংশ আছে সে ফুলের অংশের ভিতরে তোমার স্টক অফ ফ্লাওয়ার বা হচ্ছে পুষ্পবৃন্ত, ওকে, স্টক অফ ফ্লাওয়ার বা হচ্ছে পুষ্পবৃন্ত বা হচ্ছে প্যাডাঙ্কল ইনক্লুডেড, এই ফুলের পার্টের ভিতরে বৃতি ইনক্লুডেড, ফুলের পার্টের ভিতরে পুষ্পাক্ষ, মানে এই পার্টটা ইনক্লুডেড, ফুলের ফুলের পার্টের ভিতরে তোমার হচ্ছে পুংকেশর ইনক্লুডেড,
ফুলের পার্টের ভিতরে স্টিকেশন ইনক্লুডেড। এই সম্পূর্ণ সমস্ত সবকিছু অংশ দাঁড়ায় আছে এই অক্ষের উপর বা এই কাণ্ডের উপর, কাণ্ডের এটার উপর। এই কাণ্ডটাকে বলা হচ্ছে, যে কাণ্ড থেকে সম্পূর্ণ ফুলটা অ্যারেঞ্জ করতেছে সেটাকে বলতেছে হচ্ছে মাতৃ অক্ষ বা হচ্ছে মাদার এক্সিস। ওকে, আর যদি বলে পুষ্পাক্ষ কোনটা, তাহলে বলবো যে ফুলের 4টা স্তবক। কি কি? এই যে বৃতি, ঠিক আছে, বৃতি, তারপর তোমার হচ্ছে পাপড়িগুলা মিলে হচ্ছে দলমণ্ডল, দলমণ্ডল, ওকে, পুংকেশর এবং হচ্ছে স্ত্রীকেশর, পুংকেশর এবং হচ্ছে স্ত্রীকেশর, এগুলো দাঁড়ায় আছে। দেখো এই পুংকেশর, স্ত্রীকেশর, পাপড়ি এবং হচ্ছে বৃতি, এগুলো দাঁড়ায় আছে এই যে এই অক্ষের উপর, মানে এই অংশটার উপর, এই যে এই অংশটার উপর, এই যে এখানে যে অংশটা দেখতেছো এটার উপরে কে আছে? বৃতি আছে, এটার উপরে পুংকেশর আছে, এটার উপরে পাপড়ি আছে, এটার উপরে দল আছে। এই যে অংশটা, এটাকে বলা হয় হচ্ছে পুষ্পাক্ষ বা হচ্ছে ফ্লাওয়ার এক্সিস। তার মানে ফুলের 4টা স্তবক দাঁড়ায় থাকবে কিসের উপর? ফুলের 4টা স্তবক দাঁড়ায় থাকবে হচ্ছে পুষ্পাক্ষের উপর, আর সম্পূর্ণ ফুলটা দাঁড়ায় থাকবে কিসের উপর? মাতৃ অক্ষ বা হচ্ছে মাদার এক্সিসের উপর। আমাকে বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? ম্যাককন্যা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, সম্পূর্ণ পুষ্পটাই আছে, ঠিক আছে, সম্পূর্ণ পুষ্পটা আছে যেটার উপর। দেখো এই শুধুমাত্র এই পার্টটুকু হচ্ছে, শুধুমাত্র এই পার্টটা হচ্ছে পুষ্পাক্ষ বা ফ্লোরাল এক্সিস। আর এখানে যে বুটার মতো অংশ দেখতেছো, ঠিক আছে, বৃন্ত, এটাকে বলা হয় এই যে এইটা, এটাকে বলা হয় এই যে এই লম্বা অংশটা, এটাকে বলা হয় স্টক অফ ফ্লাওয়ার, স্টক অফ ফ্লাওয়ার, যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে পুষ্পবৃন্ত বা ইংলিশে বলি হচ্ছে প্যাডাঙ্কল। ঠিক আছে, ইংলিশে বলি কি? ইংলিশে বলি হচ্ছে প্যাডাঙ্কল। একদম ক্রিস্টাল ক্লিয়ার? একদম ক্রিস্টাল ক্লিয়ার কিনা বলো? একদম ক্রিস্টাল ক্লিয়ার কিনা বলো? বুঝতে এখন একদম ক্রিস্টাল ক্লিয়ার কিনা বলো? প্যাডাঙ্কল নাকি প্যাডুঙ্কল? স্পেলিং কোনটা? এই যে এটা প্যাডাঙ্কল, PEDUNCLE, ঠিক আছে, এটা হচ্ছে প্যাডাঙ্কল। ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে প্যাডাঙ্কল। ওকে, এবার দেখো তাহলে ধরলাম এই একটা কাণ্ড, এই কাণ্ড যেটাকে আমরা মাতৃ অক্ষ বলছি, এই কাণ্ড যেটাকে আমি বলতেছি হচ্ছে মাতৃ অক্ষ। এই কাণ্ডের উপর আমার এই 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 সম্পূর্ণ ফুলটা দাঁড়ায় আছে। ঠিক আছে, এই সম্পূর্ণ ফুলটা দাঁড়ায় আছে। ঠিক আছে, সম্পূর্ণ ফুলটা দাঁড়ায় আছে। ওকে, হ্যাঁ, ওকে, এই সম্পূর্ণ ফুলটা দাঁড়ায় আছে। ওকে, এখন খেয়াল করো, এখন খেয়াল করো, একটা ফুল অনেকগুলা ক্ষেত্রে তুমি দেখতে পাও যে একটা ফুল একসাথে থাকে, এবং তুমি আরেকটা ক্ষেত্রে দেখতে পাও অনেকগুলা ফুল একত্রে থাকে, পুষ্পের একটা মঞ্জুরি তৈরি করে। ঠিক আছে, অনেকগুলা ফুল একসাথে চলে আসে। তো আমরা জানি যে মাঝে মাঝে একটা ফুল একসাথে থাকতেছে, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকগুলা ফুল মিলে একটা তোমার পুষ্পের মঞ্জুরি তৈরি করতে পারে। ঠিক আছে, পুষ্পের মঞ্জুরি তৈরি করতে পারে। এখানে এই সেম জিনিসটাই ঘটছে। ঠিক আছে, হ্যাঁ, ওকে, এখানে সেম জিনিসটা ঘটছে যে এই যে কাণ্ডটা যেটাকে আমরা বলতেছি হচ্ছে মাতৃ অক্ষ, এই যে কাণ্ডটা যেটাকে আমি বলতেছি মাতৃ অক্ষ, এটার উপর একটা অনেকগুলা ফুল দেখছো, অনেকগুলা ফুল দাঁড়ায় আছে। ঠিক আছে, অনেকগুলো ফুল দাঁড়ায় আছে। এখন প্রশ্ন হচ্ছে ভাই, এখন প্রশ্ন হচ্ছে খেয়াল করো, এখন প্রশ্ন হচ্ছে খেয়াল করো, হ্যাঁ, এই জায়গায় এখানে একটা ফুল, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এখানে একটা ফুল, ঠিক আছে, আবার এই জায়গায় একটা ফুল, এই জায়গায় একটা ফুল, এই জায়গায় একটা ফুল, আবার এখানেও একটা ফুল, দেখছো না, এখানে একটা ফুল, এখানে একটা ফুল। ঠিক আছে, অনেকগুলা ফুল আছে। ঠিক আছে, এখানে অনেকগুলা ফুল আছে। ওকে, এবার খেয়াল করো, তো এই জায়গায় খেয়াল করো, এই জায়গায় খেয়াল করো, এই যে এই একটা ফুল, এই ফুলটা দাঁড়ায় আছে এই যে এই অংশটার উপর। ঠিক আছে, এই অংশটার উপর দাঁড়ায় আছে। ঠিক আছে, এই অংশটার উপর দাঁড়ায় আছে, তাই না? এই অংশটার উপর দাঁড়ায় আছে। তাহলে এই অংশটার উপর দাঁড়ায় আছে, এটাকে আমরা একটু আগে পড়ছি, যে অংশের উপর ফুলের 4টা স্তবক, এই জায়গায় ফুলের 4টা স্তবক আছে, দাঁড়ায় থাকে, সেটা হচ্ছে পুষ্পাক্ষ। ঠিক আছে, এটা হচ্ছে পুষ্পাক্ষ, পুষ্পাক্ষ বা হচ্ছে ফ্লাওয়ার এক্সিস। ফ্লাওয়ার মানে কি? পুষ্প, আর এক্সিস মানে কি? অক্ষ। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফ্লাওয়ার এক্সিস বা ফ্লোরাল এক্সিস। ফ্লোরাল, FLOR, দেখো ফ্লোরাল অর্থ কিন্তু ফুল। ঠিক আছে, ফ্লোরাল অর্থ ফুল বা হচ্ছে ফ্লাওয়ার অর্থ ফুল। ঠিক আছে, তাহলে এটা, তাহলে এই পার্টটা, এই অংশটা, ঠিক আছে, এটা হচ্ছে পুষ্পের অক্ষ। ওকে, পুষ্পের অক্ষ। এখন সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এখানে খেয়াল করার মতো, সেটা হচ্ছে এখানে একটা কথা লেখা আছে প্যাডাঙ্কল। ঠিক আছে, প্যাডাঙ্কল। ঠিক আছে, প্যাডাঙ্কল। আর এই জায়গায় লেখা আছে হচ্ছে পেডিসেল। ঠিক আছে, জিনিসটা কি? পেডিসেল বা হচ্ছে পেডিকেল। ঠিক আছে, যেটাই বলো না কেন, সমস্যা নেই। হ্যাঁ, হুম, ক্লিয়ার। হুম, ওকে, হ্যাঁ, এবার দেখো, এবার খেয়াল করো, প্রত্যেকটা অনেকগুলা ফুল এখানে আছে, প্রত্যেকটা ফুল থেকে প্রত্যেকটা ফুল থেকে এখানে যে স্টক গুলা বের হয়েছে, এটাকে কি বলা হয়? এটাকে আমরা কি বলছি? দেখো, এটাকে আমরা কি বলছিলাম একটু আগে? এটাকে আমরা বলতেছিলাম, খেয়াল করো, এটাকে আমরা বলতেছিলাম, খেয়াল করো, এটাকে আমরা বলতেছিলাম হচ্ছে পুষ্পবৃন্ত।
ঠিক আছে, পুষ্পবৃন্ত, ঠিক আছে, পুষ্পবৃন্ত বলতেছিলাম, বা হচ্ছে স্টক অফ ফ্লাওয়ার বলতেছিলাম, ঠিক আছে, এটাকে বলতেছিলাম পুষ্পবৃন্ত বা হচ্ছে স্টক অফ ফ্লাওয়ার, ঠিক আছে। এবং এই জায়গায় খেয়াল করো, এই জায়গায় এই পার্টটুকু কি, এই পার্টটুকুর উপর ফুল দাঁড়ায় আছে, তাহলে এটা হচ্ছে পুষ্পের অক্ষ, ঠিক আছে। এবং এখান থেকে যেটা বের হয়েছে, এখান থেকে যেটা বের হয়েছে এটা হচ্ছে পুষ্পবৃন্ত, তাই না, স্টক অফ ফ্লাওয়ার, ঠিক আছে, নর্মালি মানে হওয়ার কথা, নর্মালি হওয়ার কথা, তাহলে এই জায়গায়, ঠিক আছে, নর্মালি এটা হওয়ার কথা, বা এখান থেকে যেগুলো আসতেছে এগুলো পুষ্পবৃন্ত হওয়ার কথা, ঠিক আছে, পুষ্পবৃন্ত হওয়ার কথা নর্মালি, ঠিক আছে, পুষ্পবৃন্ত হওয়ার কথা। বাট এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে একটা জিনিস তোমাদেরকে আমি দেখানোর জন্য আনছি, সেটা হচ্ছে খেয়াল করো, এই জায়গায় মেন আরেকটা দণ্ড আছে, দেখছো, এই জায়গায় মেন আরেকটা দণ্ড বা হচ্ছে বৃন্ত আছে, ঠিক আছে, দণ্ড, এই জায়গায় আরেকটা দণ্ড বা হচ্ছে বৃন্ত আছে, দেখো, এই দণ্ড বা বৃন্তের উপর অনেকগুলা ফুল যুক্ত আছে, ঠিক আছে। এখন এই জায়গায় একটু পেন হয়ে গেল, ঠিক আছে, এই জায়গায় একটু পেন হয়ে গেল, দেখো একটু খেয়াল করো এই জিনিসটা, আর আগের চিত্রটা একটু খেয়াল করো। এখানে আমি যখন আলোচনা করতেছিলাম তখন একটা ফুল নিয়ে আলোচনা করতেছিলাম, এই জায়গায় আমরা হচ্ছে একটা ফুল নিয়ে আলোচনা করতেছিলাম, একটা সিঙ্গেল ফুল, এই সিঙ্গেল ফুলের এই পার্টটা হচ্ছে পুষ্পাক্ষ বা হচ্ছে ফ্লোরাল এক্সিস, এটা হচ্ছে পুষ্পাক্ষ, এবং এই ফুলটা দাঁড়ায় আছে একটা বৃন্তের উপর, যেটা হচ্ছে পুষ্পবৃন্ত, বা এটাকে আমরা পুষ্পদণ্ড বলতে পারি, ঠিক আছে, পুষ্পদণ্ড বলতে পারি, বা যেটাকে আমরা স্টক অফ ফ্লাওয়ারও বলতে পারি, ঠিক আছে, স্টক অফ ফ্লাওয়ার বলতে পারি। বাট এই জায়গায় কাহিনী কি হয়ে গেছে, এই জায়গায় কাহিনী কি হয়ে গেছে, এই জায়গায় একটু খেয়াল করো, এই জায়গায় তো প্রত্যেকটা ফুল নিজেরা এই যে স্টক অফ ফ্লাওয়ার দিয়ে কানেক্টেড, এই জায়গায় কানেক্টেড, প্রত্যেকটা ফুল এখান থেকে কানেক্টেড। বাট এই সবগুলো ফুল যখন যে জায়গায় জয়েন করছে, এখান থেকে আরেকটা দণ্ড বের হয়েছে, ঠিক আছে, আরেকটা দণ্ড বের হয়েছে, ঠিক আছে, আরেকটা দণ্ড বের হয়েছে, সেক্ষেত্রে জিনিসটা একটু ব্যতিক্রম হয়ে যায়, সেক্ষেত্রে জিনিসটা একটু ব্যতিক্রম হয়ে যায়। কি ব্যতিক্রম হয়ে যায় এটা আমরা এখন একটু বলবো, দেখো, এই জায়গায় একটু ব্যতিক্রম হয়ে যায়, এই জায়গায় আমরা কি বলি, দেখো, এই জায়গায় আমরা কি বলি এদেরকে, একটু খেয়াল করো, এই জায়গায় আমরা এদেরকে কি বলি, একটু খেয়াল করো, এই জায়গার ক্ষেত্রে জিনিসটা কনসেপ্টটা কমপ্লিটলি সেম, জাস্ট একটু পার্থক্য খেয়াল করো। এই জায়গায় এই যে পুষ্পবৃন্তটা বলছিলাম, ঠিক আছে, পুষ্পবৃন্ত যেটাকে বলতেছিলাম, সেটার নাম এখন হয়ে যায় কি, সেটার নাম হয়ে যায় হচ্ছে পুষ্পবৃন্তিকা, ঠিক আছে, পুষ্পবৃন্তিকা, ঠিক আছে, পুষ্পবৃন্তিকা। আর এই যে মেইন যেটা সে প্রধান, ঠিক আছে, যেটা প্রধান একটা দণ্ড, এটার নাম হয়ে যায় হচ্ছে কি পুষ্পবৃন্ত, ঠিক আছে। এই যে প্রধান যেটা, এটাকে বলা হয় পুষ্পবৃন্ত, বা এটাকে বলা হয় প্যাডাঙ্কল, ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে প্যাডাঙ্কল, এটাকে বলা হয় পুষ্পবৃন্ত বা হচ্ছে প্যাডাঙ্কেল। এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, আলাদা আলাদা করে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বা হচ্ছে আলাদা আলাদা করে, ঠিক আছে, আলাদা আলাদা করে যেসব যেসব তোমার হচ্ছে যে এরকম স্টক থাকে বা হচ্ছে পুষ্পের বৃন্ত থাকে, এদেরকে বলা হয় পুষ্পবৃন্তিকা, এবং এটাকে ইংলিশে বলা হয় পেডিসেল, ঠিক আছে, এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় হচ্ছে পেডিসেল, ওকে, পেডিসেল, এটাকে বলা হয় হচ্ছে পেডিসেল, পেডিসেল বা হচ্ছে পুষ্পবৃন্তিকা। দেন এটাকে তুমি ফুলের তোমার স্টক বলতে গেলে তুমি যে কাউকে স্টক বলতে পারো, স্টক সমস্যা না, সমস্যা হচ্ছে এখানে দুটো টার্ম আছে, তোমাদের মাঝে 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 এটা নিয়ে একটু প্যাচ লাগতে পারে, একটু মানে হচ্ছে একটু গ্যাঞ্জাম লাগতে পারে, এই জন্য আমি হচ্ছে একদম ক্লিয়ার করে দিলাম, ওকে। তাহলে এই জায়গায় দেখো, এই জায়গায় যখন অনেকগুলা দণ্ড থাকবে, যখন অনেকগুলা দণ্ড থাকবে, ঠিক আছে, অনেকগুলা বৃন্ত থাকবে, এটা একটা বৃন্ত বৃন্ত, এরকম অনেকগুলা বৃন্ত থাকবে, তখন এটাকে বলবো পুষ্পবৃন্তিকা বা হচ্ছে পেডিসেল। এবং সবগুলা বৃন্ত মিলে আলটিমেটলি যে একটা মেইন বা হচ্ছে প্রধান যে বৃন্তটা তৈরি করে, সেটাকে আমরা বলবো হচ্ছে সেটাকে আমরা বলবো হচ্ছে প্যাডাঙ্কল, ঠিক আছে। আর যখন যখন মেইন বা প্রধান একটা বৃন্ত থাকবে, যেটাকে আমরা প্যাডাঙ্কল বলবো, তখন বাকিগুলা ছোট ছোট যেগুলো আছে, এগুলো হয়ে যাবে কি পেডিসেল, এদের নাম হয়ে যাবে কি, এদের নাম হয়ে যাবে হচ্ছে পেডিসেল। বাট এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে আমরা হচ্ছে একটা ফুলই পাইছি, ঠিক আছে, এটার ক্ষেত্রে আমরা একটা ফুলই পাইছি, একটা ফুল, এখানে শুধুমাত্র একটা ফুল, এবং এই ফুলটা দাঁড়ায় আছে একটা অক্ষের উপর, যেটা হচ্ছে ফ্লাওয়ার এক্সিস। এবং এই জায়গায় একটা মাত্রই হচ্ছে তোমার দণ্ড, বা একটা মাত্র হচ্ছে স্টক, STL স্টক, একটা মাত্র স্টক, বা একটা মাত্র দণ্ড, বা একটা মাত্র বৃন্ত এই জায়গায়। তাহলে এই জন্য এটাকে আমরা বলছি হচ্ছে প্যাডাঙ্কল, এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি হচ্ছে প্যাডাঙ্কল, ঠিক আছে। এই জায়গায় আমরা পেডিসেল বলি না, প্যাডাঙ্কল, এটাই প্রধান, ঠিক আছে, এখানে প্রধান বৃন্ত, এখানে একটাই প্রধান বৃন্ত, যেটাকে আমরা প্যাডাঙ্কল বলছি, ঠিক আছে, বা একটাই দণ্ড। বাট এই জায়গায় দণ্ড হচ্ছে অনেকগুলা, যেগুলা একদম মেইন যে দণ্ডটা যেটার সাথে যুক্ত আছে, মেইন যে দণ্ডটা, ঠিক আছে, মেইন যে দণ্ডটা যেটার সাথে সে যুক্ত আছে এই জায়গায়, তো এই জায়গায় মাদার এক্সিস, এই জায়গায় যুক্ত আছে মেইন যে দণ্ডটা, সেটাকে আমরা বলছি পুষ্পবৃন্ত বা হচ্ছে প্যাডাঙ্কেল, ওকে। এবং ক্ষুদ্র ক্ষুদ্র যেগুলো বের হয়েছে, ক্ষুদ্র ক্ষুদ্র যে দণ্ডগুলোকে বের হয়েছে, এদেরকে আমরা বলছি বৃন্তর ছোট। ওই যে মনে আছে ধমনীর ক্ষুদ্র হলে তাকে কি বলি, ধমনিকা, ধমনী থেকে ক্ষুদ্র হলে সেটাকে আমরা বলি ধমনিকা, ঠিক আছে।
ধমনিকা, আর্টারি থেকে আর্টারিওল, এই জায়গাও সেম, এই জায়গা পুষ্পবৃন্ত এর থেকে ছোট, এই জন্য আমরা বললাম পুষ্পবৃন্তিকা বা হচ্ছে পেডিসেল। ঠিক আছে, পুষ্পবৃন্তিকা বা হচ্ছে পেডিসেল। ক্লিয়ার কিনা আমাকে বলো, ক্লিয়ার কিনা? হ্যাঁ, করোটি এবং হচ্ছে করোটিকা। ঠিক আছে, হ্যাঁ, করোটি এবং হচ্ছে করোটিকা এরকম পুষ্পবৃন্ত এবং হচ্ছে পুষ্পবৃন্তিকা। আমাকে একটু বলো যে বুঝতে পারছো কিনা। আমাকে একটু বলো বুঝতে পারছো কিনা, আমি তোমাদেরকে বুঝাইতে পারছি কিনা। হুম, আমি তোমাদেরকে বোঝাতে পারছি কিনা, এই কনসেপ্টটা বোঝাতে পারছি কিনা? তাহলে আমি আবার একটু রিক্যাপ করি, তাহলে কিরকম হবে। এই যে এই কাণ্ডের উপর পুষ্পটা দাঁড়ায় আছে, এই কাণ্ডটা হচ্ছে মাতৃ অক্ষ বা মাদার এক্সিস। এই কাণ্ডের উপর সম্পূর্ণ ফুলটা দাঁড়ায় আছে, এই ফুলে অনেকগুলা পার্ট থাকে। যেমন এই ফুলে এই যে এটা থাকতে পারে, এটাকে বলা পুষ্পদণ্ড বা পুষ্পবৃন্ত বা স্টক অফ ফ্লাওয়ার। এখানে একটা জিনিস থাকে যেটাকে বলা পুষ্প অক্ষ বা হচ্ছে ফ্লাওয়ার অথবা ফ্লোরাল এক্সিস। এই জায়গায় বৃতি থাকে, সবুজগুলো হচ্ছে বৃতি। ঠিক আছে, এরপরে আপনার মনে হচ্ছে অনেকগুলা পাপড়ি থাকবে, পাপড়িগুলো একসাথে মিলে দলমণ্ডল তৈরি করবে, এবং এখানে পুংকেশর থাকবে, স্টিকেশর থাকবে। ঠিক আছে, এই সবগুলো অংশ থাকবে কাণ্ডের একটা অংশের উপর দাঁড়ায়। এই কাণ্ডের এই অংশটা এটাকে বলা হয় মাদার এক্সিস বা হচ্ছে মাতৃ অক্ষ, মাতৃ অক্ষ। ওকে, এবার দেখো, এবার পুষ্পের চারটা স্তবক, বৃতি, তারপর হচ্ছে দল, ঠিক আছে, এবং পুংকেশর স্টিকেশর দাঁড়ায় থাকবে পুষ্পের এই জিনিসটার উপর, যেটাকে বলা হয় পুষ্পাক্ষ বা হচ্ছে ফ্লাওয়ার এক্সিস বা হচ্ছে ফ্লোরাল এক্সিস। ঠিক আছে, ফ্লোরাল এক্সিস। ওকে, এবার এটা একটা ফুলের ক্ষেত্রে, যেহেতু এখানে একটা মাত্রই ফুল, তাহলে এখানে যে স্টকটা, এই যে স্টকটা, এটাকে আমরা তখন বলবো প্যাডাঙ্কেল বা হচ্ছে পুষ্পবৃন্ত। বাট মেন পার্থক্যটা হয়ে যায়, মেন সমস্যাটা হয়ে যায় যখন অনেকগুলো ফুল একসাথে থাকে, একটা মঞ্জুরি তৈরি করে, পুষ্পের একটা মঞ্জুরি তৈরি করে, তখন প্রবলেম হয়ে যায়। তখন ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ফুল থেকে যেগুলো আসে, যে দণ্ডটা আসে বা যে বৃন্তটা আসে, সেটাকে আমরা তখন বলি পুষ্পবৃন্তিকা। তখন সেটাকে আমরা কি বলি, তখন সেটাকে আমরা বলি হচ্ছে পুষ্পবৃন্তিকা। তখন এটাকে বলি হচ্ছে পুষ্পবৃন্তিকা বা হচ্ছে পেডিসেল, পুষ্পবৃন্তিকা। আর যে মেইন, ঠিক আছে, যে মেইন এটা থাকে, মেইন যে বৃন্তটা থাকে, তখন সেটাকে বলা হয় পুষ্পবৃন্ত বা হচ্ছে প্যাডাঙ্কেল। সেটাকে বলা হয় পুষ্পবৃন্ত বা হচ্ছে প্যাডাঙ্কেল। ঠিক আছে, পুষ্পবৃন্ত বা হচ্ছে প্যাডাঙ্কেল। ওকে, এটা ক্লিয়ার। এবার আসো এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায় আমরা একটা জিনিস লিখে রাখছি। ঠিক আছে, এই জায়গায় আমরা একটা জিনিস লিখে রাখছি। এটা 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 এখানে দেখলে প্যাচ লাগবে তোমার, আমি একটু লিখে দেই সুন্দর করে, দেখো খেয়াল করো। ঠিক আছে, এটা হচ্ছে মেইনলি আমি ইংলিশ নামগুলা লিখছি, যে ইংলিশ নামগুলা তোমাকে মাঝে মাঝে হচ্ছে নগ্নবীজি এবং হচ্ছে আবৃতবীজি বা এই চ্যাপ্টারে বিশাল প্যারা দিবে। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা ক্লিয়ারলি এখানে সুন্দর করে চলো একটু আলোচনা করি এটা। ওকে, এই জায়গায় খেয়াল করো, এই জায়গায় খেয়াল করো মেন কাহিনী কি হয়েছে, এই জায়গায় খেয়াল করো। তোমার মাঝখানে, হ্যাঁ, মাঝখানে আমরা যেটা বললাম সেটা নিয়ে আলোচনা করি। ধরো সাপোজ এই জায়গায় আমরা যেটা একটু আগে শিখে আসলাম, ধরো নিচের দিকে একটা কাণ্ড আছে, নিচের দিকে কাণ্ড আছে। ঠিক আছে, নিচের দিকে একটা কাণ্ড আছে, এটাকে আমরা তখন বলবো হচ্ছে মাতৃ অক্ষ। ঠিক আছে, নিচের দিকে একটা কাণ্ড আছে, যেটাকে আমরা বলবো হচ্ছে মাতৃ অক্ষ। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে মাতৃ অক্ষ। ঠিক আছে, মাতৃ অক্ষের পরে এই যে এই জায়গাটা, এই জায়গাটা, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে পুষ্পবৃন্ত। এটাকে বলবো আমরা পুষ্পবৃন্ত, পুষ্পবৃন্ত বা হচ্ছে স্টক অফ ফ্লাওয়ার, পুষ্পবৃন্ত বা হচ্ছে স্টক অফ ফ্লাওয়ার। ঠিক আছে, পুষ্পবৃন্ত বা হচ্ছে স্টক অফ ফ্লাওয়ার, স্টক অফ ফ্লাওয়ার, বা এটাকে আমরা বলবো হচ্ছে প্যাডাঙ্কেল। ঠিক আছে, পুষ্পবৃন্ত বা স্টক অফ ফ্লাওয়ার, বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে প্যাডাঙ্কেল। ঠিক আছে, বা ওয়েবে কেমনে ক্লাস করে একটু দেখাই দিয়েন। ওয়েবে হচ্ছে অ্যাড হয়ে যাবে তো, ওয়েবসাইটে তো মানে লাইভ ক্লাস হচ্ছে না, ওয়েবসাইটে হচ্ছে আমরা মানে রেকর্ড আপলোড হয়ে যাবে। এখানে আমরা স্ট্রিম করতেছি, ওইটা ওয়েবসাইটে রেকর্ড আপলোড হয়ে যাবে। ঠিক আছে, তুমি রেকর্ড দেখে নিতে পারবা, সমস্যা নাই, সমস্যা নাই। ওকে, দেখো এরপরে এই যে সবুজ অংশটা আছে না, সবুজ অংশটা যেটা আছে এটাকে বলা হয় বৃতি। ঠিক আছে, সবুজ অংশকে বলা হয় হচ্ছে বৃতি। ঠিক আছে, বৃতি। এই যে সবুজ অংশটা, এই যে সবুজ অংশটা, এটাকে বলা হয় হচ্ছে বৃতি। ঠিক আছে, সবুজ অংশকে কি বলা হয়, সবুজ অংশকে বলা হয় হচ্ছে বৃতি। ঠিক আছে, বৃতি। ওকে, বৃতি। তো বৃতি, ঠিক আছে, এটাকে ইংলিশে বলা হয় হচ্ছে কেলিক্স, CALYX। ঠিক আছে, বৃতিকে ইংলিশে বলা হয় হচ্ছে কেলিক্স। ঠিক আছে, বৃতি এটাকে ইংলিশে বলা হয় হচ্ছে কেলিক্স। এখন বৃতি তো একটা থাকে না, বুঝো নাই,
বৃতি অনেকগুলো থাকে। এই যে এই পাশে সবুজ একটা বৃতি, ধরো এই পাশে আরেকটা বৃতি আছে, ঠিক আছে, এই পাশে আরেকটা বৃতি আছে, বৃতি অনেকগুলো থাকে। তো বৃতি অনেকগুলো থাকে, তো প্রত্যেকটা বৃতি যেগুলো আলাদা আলাদা থাকে, প্রত্যেকটা বৃতি যেগুলো আলাদা আলাদা থাকে এদেরকে বলা হয় হচ্ছে বৃত্তাংশ, মানে বৃতির অংশ। ঠিক আছে, যেগুলো আলাদা আলাদা থাকে এদেরকে বলা হয় হচ্ছে বৃত্তাংশ। হ্যাঁ হ্যাঁ, তো খেয়াল করো, এখন খেয়াল করো, এই জায়গায় খেয়াল করো। হ্যাঁ হ্যাঁ, রিশাদ বলতেছে তাকে সালামি দিতে হবে। আচ্ছা ঠিক আছে, রিশাদকে আমরা সালামি দিব সবাই। ওকে, দেখো তোমার রিশাদ ভাইয়াকে আমরা সবাই সালামি দিব। ওকে, তো রিশাদ ভাইয়া কিন্তু তোমাদের জন্য অনেক পরিশ্রম করে, তোমাদেরকে সবকিছু মেনটেন করার দায়িত্ব কিন্তু রিশাদ ভাইয়ার। ঠিক আছে, তোমাদের অনেক কিছু হচ্ছে মেনটেন করে রিশাদ ভাইয়া। রিশাদ ভাইয়া মেসেজ দিছে, আমরা রিশাদ ভাইয়াকে সালামি দিব সবাই, তোমরাও দিবা, তোমাদের জন্য ভাইয়া অনেক পরিশ্রম করে। দেখো এই জায়গায় একটা দুইটা তিনটা চারটা এরকম অনেকগুলা অনেকগুলা হচ্ছে অনেকগুলা হচ্ছে বৃতি থাকে। ঠিক আছে, তো এদেরকে আসলে মানে আমরা সবাইকে একসাথে ডাকি হচ্ছে বৃতি। সবাইকে একসাথে কি নামে ডাকি? সবাইকে একসাথে একটা নামে ডাকি, সেটা হচ্ছে বৃতি। ঠিক আছে, সবাইকে একটা নামে ডাকি হচ্ছে বৃতি, বাট প্রত্যেককে আলাদা আলাদা ভাবে দেখো। এটা একটা আলাদা, এটা একটা আলাদা, এটা একটা আলাদা, এটা একটা আলাদা, প্রত্যেককে আলাদা আলাদা ভাবে যখন আমরা নামকরণ করি, প্রত্যেককে আলাদা আলাদা ভাবে যখন নামকরণ করি তখন এটাকে বলা হয় বৃত্তাংশ। প্রত্যেককে আলাদা আলাদা ভাবে নামকরণ করলে তখন এটাকে বলা হয় বৃত্তাংশ, যেটাকে ইংলিশে বলা হয় সেপাল। ঠিক আছে, SEPL, সেপাল। ঠিক আছে, ইংলিশ নামটা একটু পড়বা, কারণ ইংলিশ নামটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ইংলিশ নামটা একটু পড়তে হবে আমাদের, কারণ ইংলিশ নামটা গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে একটা দুইটা তিনটা চারটা, এই চারটা প্রত্যেকে হচ্ছে বৃতির অংশ। এই চারটাকে একত্রে আমরা রাখতে পারি হচ্ছে বৃতি বা হচ্ছে কেলিক্স। এই চারটাকে একত্রে আমরা রাখি হচ্ছে বৃতি বা হচ্ছে কেলিক্স। যদি এটাকে আলাদা করে নেই, এটাকে আলাদা করে নেই, এটাকে আলাদা করে নেই, এটাকে আলাদা করে নেই, তাহলে প্রত্যেকে হচ্ছে বৃতির এক একটা অংশ। প্রত্যেকে হচ্ছে বৃতির এক একটা অংশ, এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে বৃত্তাংশ বা হচ্ছে সেপাল। তখন এটাকে আমরা বলি হচ্ছে বৃত্তাংশ বা হচ্ছে সেপাল। ওকে, এরপর দেখো, এরপর তুমি খেয়াল করো, এই জায়গায় কিছু আমরা নীল অংশ নিছি, তাই না? এই যে নীলগুলা নিছি, নীলগুলা নিছি, দেখো এই পর্যন্ত একটা নীল অংশ, আবার এরপরে এখানে শেষ হয়েছে একটা নীল অংশ, এরপর আরেকটা নীল অংশ গেছে। ঠিক আছে, তাহলে নীল অংশ প্রত্যেকে আলাদা আলাদা ভাবে হচ্ছে পাপড়ি। প্রত্যেকে আলাদা আলাদা ভাবে কি? পাপড়ি। ঠিক আছে, যেটাকে ইংলিশে বলা হয় পেটাল। ঠিক আছে, প্রত্যেকে আলাদা আলাদা ভাবে পাপড়ি, যেটাকে ইংলিশে বলা হয় হচ্ছে পেটাল। ঠিক আছে, পেটাল, প্রত্যেকে আলাদা আলাদা ভাবে হচ্ছে পাপড়ি বা হচ্ছে পেটাল। এবং ইংলিশ নামটা পড়বা অবশ্যই, ইংলিশ নামটা অবশ্যই পড়বা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা পরীক্ষাতে মাঝে মাঝে সেপাল প্যাটাল এগুলো দিয়ে প্রশ্ন করে, সেপাল প্যাটাল এগুলো দিয়ে প্রশ্ন করে, এই জন্য ইংলিশ নামটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এরপর দেখো, এই প্যাটাল বা হচ্ছে পাপড়ি গুলা যখন একসাথে হয়, ঠিক আছে, সবগুলা পাপড়ি যখন একসাথে হয়, ফুলের সবগুলা পাপড়ি, ফুলের সবগুলা পাপড়ি যখন একসাথে হয়, ঠিক আছে, যখন এইটা একসাথে, এটা একসাথে, এটা একসাথে, সবগুলা যখন একসাথে হয়, তখন এটাকে আমরা বলি দলমণ্ডল। ঠিক আছে, তখন এটাকে আমরা কি নামে ডাকি বলো? দলমণ্ডল বা হচ্ছে করলা। ঠিক আছে, এটা মিষ্টি করলা না বা তিতা করলা না, এটা হচ্ছে এখানকার করলা। ঠিক আছে, এটা হচ্ছে এখানকার করলা, এটা মিষ্টি করলা না বা তিতা করলা না, এটা হচ্ছে এখানকার করলা। তাহলে করলা, ঠিক আছে, COROLL, করলা বা হচ্ছে দলমণ্ডল। তাহলে দলমণ্ডল নামটা তুমি বায়োলজি বইয়ে, বোটানি বইয়ে যেখানেই দেখবা সেখানে বুঝবা যে দলমণ্ডল আসলে হচ্ছে অনেকগুলা পাপড়ির সমষ্টি। দলমণ্ডল আসলে কি? দলমণ্ডল হচ্ছে অনেকগুলা পাপড়ির সমষ্টি। যেমন এই জায়গায় একটা পাপড়ি, এই জায়গায় নীল একটা পাপড়ি, এই জায়গায় নীল একটা পাপড়ি, এই জায়গায় নীল একটা পাপড়ি, অনেকগুলা পাপড়ির সমন্বয়ে তোমার তৈরি হয়েছে কি? দলমণ্ডল বা হচ্ছে করলা। ঠিক আছে, হ্যাঁ, দলমণ্ডল বা হচ্ছে করলা। ঠিক আছে, দলমণ্ডল বা হচ্ছে করলা। ওকে, এরপরে আসো, এরপর দেখো, এরপরে এই যে লাল অংশটা এবং এই সাদা অংশটা, ঠিক আছে, সাদা অংশটা, ঠিক আছে, এটা নিয়ে আমরা একটু কথা বলবো। এটা হচ্ছে একটা পুংকেশর। ঠিক আছে, এটা একটা কি? এটা একটা কি বলো? এটা একটা পুংকেশর। হুম হুম, ওকে, হুম, ওকে, পুংকেশর। তাহলে এই সম্পূর্ণ অংশটা দেখো, এই সম্পূর্ণ অংশটা, এই সম্পূর্ণ যে অংশটা এখানে আছে, এই যে এখানে যে সম্পূর্ণ অংশটা আছে, সম্পূর্ণ অংশটা, ঠিক আছে, এই সম্পূর্ণ অংশটা এটা হচ্ছে একটা পুংকেশর। ঠিক আছে, এটা হচ্ছে একটা কি? এটা হচ্ছে একটা পুংকেশর, সম্পূর্ণ অংশটা একটা পুংকেশর, সম্পূর্ণ অংশটা। ঠিক আছে, এখানে আমি কোনো আলাদা করে মার্ক দিব না, এটা হচ্ছে সম্পূর্ণ অংশটা, সম্পূর্ণ অংশটা, এই সম্পূর্ণ অংশটা, সম্পূর্ণ অংশটা, এটা হচ্ছে পুংকেশর। ঠিক আছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে পুংকেশর। পুংকেশর ইংলিশ কি? স্টামেন। ঠিক আছে, ইংলিশ নামটা পড়ানোর জন্য এটা বললাম, এটাকে বলা ইংলিশে বলা হচ্ছে স্টামেন। ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে স্টামেন, স্টামেন। ঠিক আছে, স্টামেন। ওকে, পুংকেশর। ওকে, পুংকেশর। এবার পুংকেশর উপরে যেটা আছে, উপরে যেটা আছে এটা হচ্ছে কি? পরাগধানী। ঠিক আছে, উপরে যেটা আছে এটা কি? এটা হচ্ছে পরাগধানী, তাই না? যেটার ভিতরে পরাগরেণু ধারণ করে, পরাগধানী। ঠিক আছে, পরাগধানী, এটাকে ইংলিশে বলা হয় আনথার। পরাগধানী, এটাকে ইংলিশে বলা হয় হচ্ছে অ্যান্থার।
ঠিক আছে, মনে থাকবে। এই পরাগধানী এটাকে ইংলিশে কি বলে, গত ক্লাসে আমি তোমাদেরকে পড়াইছিলাম, এই ক্লাসে যা হচ্ছে ইংলিশ নামগুলো একটু দেখা দিচ্ছি। ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে অ্যান্থার। ঠিক আছে, অ্যান্থার ইংলিশ নামটা পড়বা। ঠিক আছে, আর পুংদণ্ড যেটা আছে, পুংদণ্ডকে বলা হয় হচ্ছে ফিলামেন্ট। ঠিক আছে, পুংদণ্ড, এই যে এই দণ্ডটা, এই দণ্ডটা হচ্ছে পুংদণ্ড, এই দণ্ডটা হচ্ছে পুংদণ্ড, এটাকে বলা হয় হচ্ছে ফিলামেন্ট। পুংদণ্ড বা এটাকে ইংলিশে বলা হয় হচ্ছে ফিলামেন্ট। ঠিক আছে, পুংদণ্ড বা হচ্ছে ফিলামেন্ট। ওকে, এরপরে স্ত্রী। ঠিক আছে, স্ত্রীর ক্ষেত্রে খেয়াল করে দেখো, এই যে এই জায়গাটা, এই জায়গাটা, ঠিক আছে, এটা হচ্ছে কি গর্ভাশয়। ঠিক আছে, এটার নাম কি, এটার নাম হচ্ছে গর্ভাশয়। ঠিক আছে, গর্ভাশয় বা হচ্ছে ডিম্বাশয়, বা এটাকে আমরা বলি হচ্ছে ওভারি। ঠিক আছে, এটার নাম হচ্ছে কি ওভারি, এই পার্টটার নাম হচ্ছে ওভারি। ঠিক আছে, ওভারি, এই পার্টটাকে বলা হয় হচ্ছে ওভারি। ওকে, হ্যাঁ হ্যাঁ। এরপর দেখো, এই জায়গায় সামনে, এই জায়গায় যেখানে আমার পরাগরেণু পতিত হয়, এই জায়গায় যেখানে পরাগরেণু পতিত হয়, এটা হচ্ছে গর্ভমুণ্ড। ঠিক আছে, এটাকে কি বলা হয়, এটাকে বলা হচ্ছে গর্ভমুণ্ড, যেটাকে ইংলিশে বলা হয় স্টিগমা। ঠিক আছে, ইংলিশ নামটা পড়ানোর জন্যই তোমাকে এত কাহিনী করতেছি। এটাকে বলা হচ্ছে স্টিগমা, গর্ভমুণ্ড, বা হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে স্টিগমা। ঠিক আছে, স্টিগমা। আর এই জায়গায় যে দণ্ডটা থাকে, এই জায়গায় যে দণ্ডটা থাকে, এটাকে কি বলা হয়, এটা যে দণ্ডটা, ঠিক আছে, স্ত্রী দণ্ড যেটা আছে, এই দণ্ডটা, ঠিক আছে, এটাকে ইংলিশে কি বলা হয়, এই দণ্ডটাকে ইংলিশে কি বলা, দেখো, এটা হচ্ছে স্টিগমা। ঠিক আছে, স্টিগমা। এবং এটা নিচেরটা হচ্ছে কি ওভারি। ঠিক আছে, নিচেরটা কি, নিচেরটা হচ্ছে ওভারি। ঠিক আছে, ওভারি। মাঝের সরু অংশ যেটা গর্ভদণ্ড, এটাকে বলা হয় হচ্ছে স্টাইল। ঠিক আছে, গর্ভদণ্ড, এটা হচ্ছে আমার গর্ভদণ্ড, এটা হচ্ছে আমাদের গর্ভদণ্ড, এটাকে ইংলিশে বলা হয় হচ্ছে স্টাইল। ঠিক আছে, স্টাইল। ওকে, স্টাইল। এবার খেয়াল করো, একটা পুংস্তবক বললে, একটা পুংস্তবক বললে, পুংস্তবক বললে সেখানে অনেকগুলো পুংকেশর আসবে। ঠিক আছে, এই সম্পূর্ণ অংশটা হচ্ছে পুংকেশর, এখানে সম্পূর্ণ অংশটা হচ্ছে পুংকেশর, প্রত্যেকটা পুংকেশর পরাগধানীতে বিভক্ত, এবং এই জায়গায় থাকে পুংদণ্ডতে বিভক্ত। ওকে, এবং আমরা তোমাদেরকে পড়াইছিলাম পরাগধানীর দুইটা খণ্ডের মাঝখানে এই জায়গায় কি থাকবে, যোজনী বা হচ্ছে যোজনী থাকবে, তাই না, যোজনী থাকবে, আমি তোমাদেরকে পড়াইছিলাম যোজনী থাকবে, এই জায়গার ভিতরে কি থাকবে, যোজনী থাকবে, এটা আমি তোমাদেরকে পড়াইছি, যোজনী বা হচ্ছে কানেকটিভ থাকবে। ঠিক আছে, যোজনী বা হচ্ছে কানেকটিভ থাকবে। ঠিক আছে, এখানে আমরা জানি যে এই জায়গায় কি থাকবে, যোজনী বা হচ্ছে কানেকটিভ থাকবে। ওকে, এরকম অনেকগুলা পুংকেশর মিলে তৈরি হয় পুংস্তবক। ওকে, অনেকগুলা পুংকেশর মিলে তৈরি হয় পুংস্তবক। ঠিক আছে, পুংস্তবক। আর এই জায়গায় যে গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, এরকম অনেকগুলো গর্ভাশয় মিলে আমাদের তৈরি হতে পারে কি, গর্ভ, অনেকগুলো অনেকগুলো হচ্ছে তোমার, দেখো, এটা হচ্ছে স্ট্রিকেশর, স্ট্রিকেশরের ভিতরে, স্ট্রিকেশর যেটা আছে, স্ট্রিকেশরের ভিতরে এই জায়গায় হচ্ছে তোমার গর্ভাশয়, এই জায়গা হচ্ছে গর্ভাশয়, এটা হচ্ছে গর্ভদণ্ড, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, এটা মিলে হচ্ছে স্ট্রিকেশর। এরকম অনেকগুলো স্ট্রিকেশর বা একটা বা দুইটা স্ট্রিকেশর, এরা মিলে তৈরি করবে হচ্ছে স্ত্রীস্তবক। ঠিক আছে, স্ত্রীস্তবক তৈরি করবে। ওকে, স্ত্রীস্তবক তৈরি করবে। ওকে, এই জায়গায় সেম কথাটাই বলছে, খেয়াল করো, পুংস্তবক। ঠিক আছে, এটাকে বলা হয় অ্যান্ড্রয়সিয়াম। ঠিক আছে, অ্যান্ড্রয়সিয়াম, পুংস্তবক। আমি সুন্দর করে আবার লিখি, তাহলে এটাকে বলা হয় অ্যান্ড্রয়সিয়াম। ঠিক আছে, অ্যান্ড্রয়সিয়াম, অ্যান্ড্রয়সিয়াম। ঠিক আছে, অ্যান্ড্রয়সিয়াম, এটাকে বলা হয় হচ্ছে পুংস্তবক। ঠিক আছে, পুংস্তবক। তাহলে এই জায়গায় অনেকগুলো পুংকেশর থাকবে, এটাকে সম্পূর্ণ পুংকেশর, সম্পূর্ণ পুংকেশর। এবং খেয়াল করো, এই জায়গায় আর হচ্ছে স্ট্রিকেশর, যেটাকে ইংলিশে বলা হয় কার্পেল। ঠিক আছে, স্ট্রিকেশর যেটাকে বলা হয় কার্পেল, সেই জায়গায় কি থাকবে, এই যে সম্পূর্ণ অংশ থাকবে একটা মানে স্ট্রিকেশর যেটা হচ্ছে কার্পেল, এটা এই কার্পেল বা স্ট্রিকেশর কি নিয়ে গঠিত, এই জায়গায় নিচে গর্ভাশয় আছে, এই জায়গায় গর্ভদণ্ড আছে, গর্ভমুণ্ড আছে। ঠিক আছে, গর্ভমুণ্ড আছে, এবং এরা সবকিছু মিলে এই এরকম একটা বা অনেকগুলা স্ট্রিকেশর মিলে তৈরি করবে কি, স্ত্রীস্তবক বা হচ্ছে গাইনোসিয়াম। ঠিক আছে, গাইনি কথাটা দ্বারা তুমি কি বুঝো, গাইনি কথাটা দ্বারা তুমি কি বুঝো আসলে, গাইনি কথাটা দ্বারা তুমি বুঝো হচ্ছে এখানে স্ত্রী রোগ সম্পর্কিত কোন একটা জিনিস নিয়ে আলোচনা করা হয়, গাইনোকোলজি। ঠিক আছে, তাই গাইনোকোলজি যেহেতু স্ত্রী রোগ বিষয়ক, তাহলে এখানে যদি তুমি গাইনি দেখো, তার মানে তুমি বুঝবা এটা হচ্ছে স্ত্রী স্তবক। ঠিক আছে, গাইনি কথাটার মানে কি, গাইনি কথাটার মানে হচ্ছে যে এখানে আমরা স্ত্রী বা হচ্ছে মহিলা সম্পর্কে আলোচনা করি, এখানেও সেম, এখানে হচ্ছে গাইনোসিয়াম বা হচ্ছে স্ত্রী স্তবক। ঠিক আছে, গাইনোসিয়াম বা হচ্ছে স্ত্রী স্তবক। একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার কিনা, বেসিক ক্রিস্টাল ক্লিয়ার কিনা, ইংলিশটা মনে থাকবে কিনা বলো। একদম ক্লিয়ারলি মনে থাকবে কিনা, প্রত্যেকটা ইংলিশ মনে থাকবে কিনা, পরবর্তীতে ইংলিশ আসলে যাতে তুমি ইংলিশ বলতে পারো। ঠিক আছে, যে কেউ যদি স্যাপাল বলে, তাহলে তুমি বুঝতে পারবে না স্যাপাল মানে কি, সবাই মুখস্থ হয়ে যাওয়ার কথা, সবাই মুখস্থ হয়ে যাবে, ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়ে যাবে আমাদের। ঠিক আছে, স্যাপাল মানে কি, স্যাপাল মানে হচ্ছে যে এই সম্পূর্ণ সবুজ গুলা যেগুলো হচ্ছে বৃতি। ঠিক আছে, সম্পূর্ণ সবুজ, অনেকগুলো সবুজ অংশ থাকে, অনেকগুলো বৃতি থাকে। ঠিক আছে, অনেকগুলো অংশ থাকে, অনেকগুলো সবুজ অংশ থাকে, এই সবগুলোকে একত্রে আমরা ডাকি সবুজ, অনেকগুলো সবুজ থাকে, প্রত্যেকটা এক, সবগুলোকে সবগুলোকে আলাদা আলাদা করে, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে আমরা কি নামে ডাকি, আলাদা আলাদা করে ডাকি হচ্ছে বৃত্তাংশ। আর সবগুলোকে একত্রে আমরা ডাকি হচ্ছে বৃতি। তাহলে বৃতির প্রত্যেকটা অংশকে বলা হবে বৃত্তাংশ, বৃতির প্রত্যেকটা অংশকে বলা হবে কি, বৃত্তাংশ, মুখস্থ হয়ে যাবে। এরপর দেখো, এরপর এই যে
এই যে পাপড়ি, ফুলের পাপড়ি, ঠিক আছে, প্রত্যেকে আলাদাভাবে হচ্ছে পাপড়ি বা হচ্ছে পেটাল, ঠিক আছে। পেপার, হ্যাঁ হ্যাঁ, ওকে, হ্যাঁ হ্যাঁ। গাইনি মানে গাইনিতে ইন্টার্নি করতেছে, গাইনি ইন্টার্নি শেষ, 10 তারিখ থেকে মেডিসিন শুরু হবে আমার, বুঝছো? 10 তারিখ থেকে মেডিসিনে ইন্টার্নি করবো, গাইনি শেষ হয়ে গেছে। এরপর দেখো এই যে অনেকগুলা হচ্ছে পাপড়ি, অনেকগুলা পাপড়ি একসাথে মিলে তৈরি করে করলা বা হচ্ছে দলমন্ডল, ঠিক আছে, অনেকগুলা পাপড়ি একসাথে মিলে তৈরি করে করলা বা হচ্ছে দলমন্ডল, ওকে। এরপর দেখো, এরপর হচ্ছে যে এই জায়গা নিচের দিকে এই জায়গা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে পুষ্পবৃন্ত বা পুষ্পদণ্ড, বা ইংলিশে এটাকে বলে প্যাডাঙ্কেল, ঠিক আছে, প্যাডাঙ্কেল। এরপর দেখো, এরপর এই জায়গায় এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমাদের গর্ভদণ্ড, ঠিক আছে, গর্ভদণ্ড বা হচ্ছে স্টাইল, ঠিক আছে, স্টাইল। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার গর্ভাশয় বা হচ্ছে ওভারি, ঠিক আছে। নাম কিন্তু ইংলিশ নাম জানতে হবে কিন্তু। এই জায়গায় গর্ভমুণ্ড, যেটাকে আমরা বলি হচ্ছে স্টিগমা, ঠিক আছে, এটা হচ্ছে গর্ভমুণ্ড, যেটাকে আমরা বলি হচ্ছে স্টিগমা, ওকে। এই জায়গায় এটা হচ্ছে কি পরাগধানী, পরাগধানীকে ইংলিশে বলা হয় হচ্ছে অ্যান্থার, ঠিক আছে, অ্যান্থার, ওকে। এরপর দেখো, এরপর হচ্ছে পুংদণ্ড, যেটাকে আমরা ইংলিশে কি বলি, পুংদণ্ড, ঠিক আছে, পুংদণ্ড, এটাকে আমরা বলি হচ্ছে ফিলামেন্ট, ঠিক আছে, পুংদণ্ড, এটাকে ইংলিশে আমরা বলি হচ্ছে ফিলামেন্ট, ওকে। পুংদণ্ড, এটাকে আমরা বলি, হ্যাঁ, এটাকে আমরা বলি হচ্ছে পুংদণ্ড, ঠিক আছে, হ্যাঁ। সবাই বলো বুঝছো কিনা, সবাই বলো বুঝতে পারছো কিনা, ঠিক আছে। পুংদণ্ড, এটাকে বলা হয় ফিলামেন্ট, আর হচ্ছে অ্যান্থার, এবং এর সম্পূর্ণ অংশটা হচ্ছে পুংকেশর, এটাকে বলা হয় স্টামেন, ঠিক আছে, স্টামেন। এরকম অনেকগুলো পুংকেশর মিলে তৈরি করা হচ্ছে পুংস্তবক, যেটাকে বলা হয় এন্ড্রোসিয়াম, ঠিক আছে। একদম বেসিক, ক্রিস্টাল ক্লিয়ার কিনা আমাকে বলো, সবাই বুঝতে পারছো কিনা, একদম ক্রিস্টাল ক্লিয়ার কিনা, ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট কিনা, জাস্ট লেট মি নো যে তোমার ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট হয়েছে কিনা, ওকে। একদম ক্রিস্টাল ক্লিয়ার বুঝতে পারছো কিনা। এরপরে আমরা গত ক্লাসে যতটুকু পর্যন্ত ছিলাম ওরপর থেকে শুরু করব, গত ক্লাসে যতটুকু পর্যন্ত ছিলাম এরপর থেকে শুরু করব, ওকে। গত ক্লাসে আমরা হ্যাপ্লয়েড না বুঝলে না বুঝতে বলবো স্যার বুঝি নাই, কোনটা বুঝি নাই বলবা, ঠিক আছে। এই জায়গায় অ্যান্থার বা পরাগধানীকে যদি আমরা কাটি, আমরা গত ক্লাসে দেখাইছিলাম, যখন আমরা কাটবো তখন হচ্ছে চার কোণা একটা গঠন পাবো, তাই না, চার কোণা একটা গঠন পাবো, এরকম চার কোণা একটা গঠন পাবো, ঠিক আছে। আমরা গত ক্লাসে এটা পড়াইছিলাম, জাস্ট একটু রিক্যাপ করতেছি, ঠিক আছে, গত ক্লাসে এটা পড়াইছিলাম, জাস্ট একটু রিক্যাপ করতেছি, ঠিক আছে। চার কোণা একটা স্ট্রাকচার বা হচ্ছে গঠন পাইছিলাম, ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে, এর মাঝখানে চারদিকে এক কোষ থাকে, এগুলো তোমাদের মনে আছে, চারদিকে কোষ থাকে, ঠিক আছে। জাস্ট কুইক রিক্যাপ, এটাকে বলা আর্কিস্পোরিয়াল কোষ, ঠিক আছে। আর্কি মানে হচ্ছে ফার্স্ট, ঠিক আছে, ফার্স্ট যে কোষ যেখান থেকে পরবর্তী স্পোর তৈরি হবে, ঠিক আছে, হ্যাঁ। আমি তোমাকে বলছিলাম, হ্যাঁ, ফার্স্ট যে কোষগুলো থাকে আর্কিস্পোরিয়াল কোষ, এটা নিয়ে আর বিস্তারিত বলতেছি না, কারণ আমি প্রথম ক্লাসে বলছি, ঠিক আছে, এগুলো আমি প্রথম ক্লাসে বলছিলাম, আর্কিস্পোরিয়াল কোষ, ঠিক আছে, আর্কিস্পোরিয়াল কোষ, যেখান থেকে যে আর্কিস্পোরিয়াল কোষ, যেখান থেকে সবার প্রথমে হচ্ছে কি তৈরি হবে, স্পোর তৈরি হবে, ঠিক আছে। এই আর্কিস্পোরিয়াল কোষগুলা পরবর্তী বিভাজিত হয়ে যায়, ঠিক আছে। এই আর্কিস্পোরিয়াল কোষগুলা দেখো, এই আর্কিস্পোরিয়াল কোষটা আমি এই জায়গায় আঁকি, ঠিক আছে। তাহলে পরাগধানীকে যদি আমি ক্রস সেকশন করি, ঠিক আছে, পরাগধানীকে যদি আমি ক্রস সেকশন করি, ঠিক আছে, তখন কি পাওয়া যায় বলো, কি পাওয়া যায়, এরকম এরকম চারটা কোণায়, ঠিক আছে, চারটা কোণায়, এটা আমি পড়াইছি গত ক্লাসে, চারটা কোণায় হচ্ছে চার ধরনের কোষ পাওয়া যায়, যেদেরকে আমরা বলি, এই যে এগুলোকে আমরা কি বলি, আর্কিস্পোরিয়াল কোষ, ঠিক আছে, আর্কিস্পোরিয়াল কোষ, ঠিক আছে, আর্কিস্পোরিয়াল কোষ। দেন আর্কিস্পোরিয়াল কোষগুলো বিভাজিত হয়, ঠিক আছে, আর্কিস্পোরিয়াল কোষগুলো বিভাজিত হয়, ওকে, বিভাজিত হয়। কোষগুলো যখন বিভাজিত হয় তখন খেয়াল করো, আর্কিস্পোরিয়াল কোষগুলো যখন বিভাজিত হয় তখন তারা কি তৈরি করে, আর্কিস্পোরিয়াল কোষগুলো যখন বিভাজিত হয় তখন তারা কি তৈরি করে, ঠিক আছে। তখন খেয়াল করো, তখন তারা কিছু টাইপের কোষ তৈরি করে, দেখো এই জায়গায় দেয়ালের দিকে, এদিকে কিছু কোষ তৈরি করে, এদিকে কিছু কোষ তৈরি করে, ঠিক আছে, এদিকে কিছু কোষ তৈরি করে, এদেরকে বলা হয় দেয়াল কোষ, ঠিক আছে। এদিকে কিছু কোষ তৈরি করে, এদেরকে কি বলা হয়, এদেরকে বলা হয় দেয়াল কোষ, 3 থেকে 5 প্রাচীর বিশিষ্ট, এরকম একটা কোষের প্রাচীর তৈরি করে তারা, এরকম কোষের প্রাচীর তৈরি করে, ঠিক আছে। এদেরকে কি বলা হয়, এদেরকে বলা হয় হচ্ছে দেয়াল কোষ, ঠিক আছে, দেয়াল কোষ। এদেরকে বলা হয় কি, এদেরকে বলা হয় হচ্ছে দেয়াল কোষ, ঠিক আছে। এদেরকে বলা হয় কি, এদেরকে বলা হয় হচ্ছে দেয়াল কোষ, ঠিক আছে, এদেরকে বলা হয় দেয়াল কোষ। এবং দেয়াল কোষের মাঝখানে এই জায়গায় তারা কিছু কিছু স্পেশাল টাইপের কোষ তৈরি করে, এদেরকে বলা হয় প্রাথমিক জনন কোষ, ঠিক আছে। এই জায়গায় কিছু কিছু কোষ তৈরি করে, এদেরকে বলা হয় হচ্ছে প্রাথমিক জনন কোষ, ঠিক আছে। এই গোলাপি গুলা হচ্ছে প্রাথমিক জনন কোষ,
ঠিক আছে, এই গোলাপিগুলা কি? এই গোলাপিগুলো হচ্ছে প্রাথমিক জননকোষ বা প্রাইমারি স্পোরোজেনাস সেল। ঠিক আছে, প্রাইমারি স্পোরোজেনাস সেল। ওকে, প্রাইমারি স্পোরোজেনাস সেল। হ্যাঁ, ঠিক আছে। এবার দেখো, এরপরে খেয়াল করো একটা জিনিস যেটা আমি তোমাকে বলতেছিলাম, যে এই প্রাথমিক জননকোষ যেগুলো আছে এর চারদিকে একটা লেয়ার থাকে, দেয়াল কোষের একটা লেয়ার থাকে। এর চারদিকে দেয়াল কোষের একটা লেয়ার থাকে, দেয়াল কোষের একটা লেয়ার থাকে, এর চারদিকে দেয়াল কোষের একটা লেয়ার থাকে। এই লেয়ারটা আমরা সবুজ করে দেখাই দিই, সবুজ করে দেখালে ইজিলি বুঝতে পারবা। ঠিক আছে, সবুজ একটা লেয়ার থাকতেছে, সবুজ একটা লেয়ার থাকতেছে জননকোষের চারদিকে একদম ভিতরের দিকে। ঠিক, জিনিসটা খেয়াল করো, জিনিসটা খেয়াল করো। জিনিসটা কি হচ্ছে, যে এই হলুদ গুলা হচ্ছে দেয়াল কোষ, এই হলুদ গুলা হচ্ছে দেয়াল কোষ, এবং দেয়াল কোষের সব থেকে ভেতরের লেয়ার কোনটাই, যে এটা দেয়াল কোষ, এগুলোও দেয়াল কোষ, সবুজ গুলাও দেয়াল কোষ, বা এটা দেয়াল কোষের সব থেকে ভেতরের স্তর। দেয়াল কোষগুলার বাইরের দিকে যে দেয়াল কোষগুলো আছে সব থেকে ভিতরের স্তর হচ্ছে সবুজটা। ঠিক আছে, দেয়াল কোষ যেটা বাইরের দিকে আছে এটা সব থেকে ভিতরের স্তর হচ্ছে সবুজটা। ঠিক আছে, এই সবুজটা, তো এই সবুজটা একদম ভিতরের দিকে যে স্তরটা এটাকে বলা হয় ট্যাপেটাম। ঠিক আছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে ট্যাপেটাম। ঠিক আছে, একদম ভিতরের দিকে লেয়ার যেটা, এটাকে বলা হয় হচ্ছে ট্যাপেটাম। হুম, 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 এটাকে বলা হয় ট্যাপেটাম। ওকে, ট্যাপেটাম। আর ভিতরের দিকে এই যে গোলাপি কালার যে কোষগুলো আছে এগুলাই কি আসলে? এগুলো হচ্ছে আমার বা প্রাথমিক জনন কোষ। ঠিক আছে, প্রাথমিক জনন কোষ বা হচ্ছে প্রাইমারি স্পোরোজেনাস সেল। এগুলো হচ্ছে প্রাথমিক জনন কোষ বা হচ্ছে প্রাইমারি স্পোরোজেনাস সেল। ওকে, হ্যাঁ, ওকে, ওকে, আচ্ছা, ওকে। তো এইটা সম্পর্কে আমরা আসলে আলোচনা করছিলাম ফার্স্ট ক্লাসে, এটা আমরা পড়ে ফেলছি, ফার্স্ট ক্লাসে আমরা পড়ে ফেলছি। ওকে, তো এখন আমরা যেটা পড়বো দেখো, এই জায়গা পর্যন্ত আমরা পড়ে ফেলছিলাম, এগুলো আমরা পড়ছি সবকিছুই প্রথম দিন। আমরা হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েডের পার্থক্য বলছি। ঠিক আছে, এটা আমরা পড়ে ফেলছি, হ্যাপ্লয়েড ডিপ্লয়েডের পার্থক্য। এবং প্রাথমিক জনন কোষটা আমরা ফার্স্ট ক্লাসে এ পর্যন্ত পড়ছি। প্রাথমিক জনন কোষটা খেয়াল করো, প্রাথমিক জনন কোষটা যেটা ছিল, ঠিক আছে, বাইরের দিকে ছিল দেয়াল কোষ। দেয়াল কোষগুলো হচ্ছে টুয়াইসেন বা হচ্ছে ডিপ্লয়েড, মানে একটা ক্রোমোজোমের জন্য দুইটা সেট থাকে। আমি তোমাদেরকে বলছিলাম যে একটা ক্রোমোজোমের জন্য দুইটা সেট থাকে, একটা আসে পিতার থেকে, একটা আসে মাতার থেকে। ঠিক আছে, তার মানে মানুষের ক্ষেত্রে যে ডিপ্লয়েড, মানুষ ডিপ্লয়েড, তার মানে কি মানুষের 1 নাম্বার ক্রোমোজোম যেটা আছে এটার জন্য মানুষের দেহে দুইটা সেট থাকে। 1 নাম্বার ক্রোমোজোমের জন্য দুইটা সেট, ধরো এই দুইটা সেট, এই দুইটা সেট, বা এই দুইটা ক্রোমোজোম 1 নাম্বার। ঠিক আছে, এর মধ্যে একটা হচ্ছে বাবা থেকে আসবে, একটা বাবার থেকে আসবে, একটা মায়ের থেকে আসবে। ঠিক আছে, তাহলে এই জন্য মানুষ হবে ডিপ্লয়েড। তার মানে মানুষের একটা কোষে, যদি আমি বলি মানুষের একটা কোষে 1 নাম্বার ক্রোমোজোম কয়টা আছে বা কয়টা সেট আছে, 1 নাম্বার ক্রোমোজোমের কয়টা সেট আছে, তুমি বলবা দুইটা সেট আছে, একটা আসে বাবা থেকে, একটা আসে মায়ের থেকে। এই জন্য মানুষের দেহ কোষগুলো হচ্ছে ডিপ্লয়েড। ঠিক আছে, আর যদি বলি হ্যাপ্লয়েড, ঠিক আছে, একটা এন বলি, তার মানে একটা একটা ক্রোমোজোমের জন্য একটা মাত্র সেট, একটা তাহলে সেটা সেটা হয় বাবার থেকে বা সেটা হতে পারে মায়ের থেকে। ঠিক আছে, মাত্র একটা সেট, এখানে এরকম দুটো থাকবে না, এখানে শুধুমাত্র কটা থাকবে? একটা থাকবে, একটা ক্রোমোজোমই থাকবে। ঠিক আছে, একটা ক্রোমোজোমই থাকবে হ্যাপ্লয়েডের ক্ষেত্রে। ঠিক আছে, একটা ক্রোমোজোমের জন্য একটা সেটই থাকবে। তো এটা আমি প্রথম ক্লাসে আলোচনা করছি, আশা করি সেদিন বুঝতে পারছিলা। না বুঝলে আমাকে প্রশ্ন করবা হ্যাপ্লয়েড ডিপ্লয়েড ক্লিয়ার কিনা। গত ক্লাস করলে থাকলে অবশ্যই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, বাট তাও আমাকে জিজ্ঞেস করবা যদি ক্লিয়ার না হয়ে থাকে। ওকে, আমাকে বলবা, যার ক্লিয়ার না সে আমাকে বলবা। ওকে, এবার দেখো এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায় খেয়াল করো, এই যে প্রাথমিক জননকোষ যেটা আমি তোমাকে দেখাইছি একটু আগে, প্রাথমিক জননকোষ যেটাকে আমি দেখাইছি, ঠিক আছে, যেগুলো পরাগ মাতৃকোষ হিসেবে কাজ করে, পরাগ মাতৃকোষ হিসেবে কাজ করে, তার মানে কি যে এগুলা এই পরাগ মাতৃকোষগুলা, পরাগ মাতৃকোষগুলা মাতৃকোষ হিসেবে কাজ করে, তার মানে কি পরাগ মাতৃকোষ, তার মানে হচ্ছে এখান থেকে পরবর্তীতে পরাগ রেণু তৈরি হবে। ঠিক আছে, এখান থেকে পরবর্তী কি তৈরি হবে? হ্যাঁ, এখান থেকে পরবর্তী কি তৈরি হবে বলো? এখান থেকে পরবর্তীতে পরাগ রেণু তৈরি হবে। ঠিক আছে, এখান থেকে পরবর্তীতে পরাগ রেণু তৈরি হবে। এখন খেয়াল করো, মায়োসিস কোষ বিভাজন হয়। ঠিক আছে, মায়োসিস কোষ বিভাজন হয়। তাহলে আমরা জানি যে মায়োসিস কোষ বিভাজনে একটা কোষ থেকে 4টা কোষ তৈরি হয়। মায়োসিস কোষ বিভাজনে একটা কোষ থেকে কয়টা কোষ তৈরি হয়? মায়োসিস কোষ বিভাজনে একটা কোষ থেকে 4টা কোষ তৈরি হয়। ঠিক আছে, হ্যাঁ। হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড কি? এই যে দেখো, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার না? খেয়াল করো, এটা প্রথম ক্লাসে বললাম না, তাও বুঝতেছো না? দেখো, খেয়াল করো, হ্যাঁ খেয়াল করো, তাহলে এখন হচ্ছে হ্যাপ্লয়েড এবং হচ্ছে ডিপ্লয়েড। ঠিক আছে, এটা প্রথম ক্লাসে বলছিলাম। দেখো, মানুষের একটা কোষ, এটা হচ্ছে মানুষের একটা কোষ। ঠিক আছে, মানুষের আইডিয়া দিয়ে তুমি চিন্তা করো, এটা হচ্ছে মানুষের একটা কোষ। ঠিক আছে, মানুষের একটা কোষ। ঠিক আছে, কোষের ভিতরে তুমি চিন্তা করো, কোষের ভিতরে নিউক্লিয়াসের ভিতরে মানুষের ক্ষেত্রে তোমার হচ্ছে যে কি থাকে? ক্রোমোজোম থাকে, তাই না? 23 জোড়া।
23 জোড়া ক্রোমোজোম আছে মানুষের, 23 জোড়া ক্রোমোজোম আছে। ওকে, 23 জোড়া ক্রোমোজোম আছে, খেয়াল করো, 23 জোড়া ক্রোমোজোম। 23 জোড়া মানুষের ক্ষেত্রে কয় জোড়া ক্রোমোজোম? এরকম 23 জোড়া, একটা, তারপর হচ্ছে যে দুইটা, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম। ঠিক আছে, তাহলে এই দুইটা ক্রোমোজোম মিলে একটা জোড়া, তাই না? এই দুইটা ক্রোমোজোম মিলে একটা জোড়া। এরকম মানুষের দেহের ভিতরে 23 জোড়া ক্রোমোজোম আছে। ঠিক আছে, 23 জোড়া ক্রোমোজোম আছে। ওকে, 23 জোড়া ক্রোমোজোম আছে। 23 জোড়া ক্রোমোজোম আছে, বা কয়টা ক্রোমোজোম হয়? 23 জোড়া করলে 46টা ক্রোমোজোম হয়। ঠিক আছে, 46টা ক্রোমোজোম হয়। এখন খেয়াল করো, এই 23 জোড়ার ভিতরে 23 জোড়া, তার মানে 23 জোড়ার ভিতরে 46টা, তাই না? 46টা, 46টার মধ্যে 23টা আসছে বাবার থেকে, 23টা আসছে হচ্ছে বাবা থেকে। ঠিক আছে, 23টা আসছে বাবা থেকে, এবং বাকি 23টা আসতেছে মায়ের থেকে। ঠিক আছে, মায়ের থেকে, বাকি 23টা আসছে হচ্ছে মায়ের থেকে। ঠিক আছে, তার মানে জিনিসটা কি, যদি আমি বলি মানুষের মানুষের দেহে ক্রোমোজোমের ক্ষেত্রে যদি আমি নাম্বারিং করি, ঠিক আছে, নাম্বারিং যদি আমি করি, তাহলে আমি যদি তোমাকে বলি যে মানুষের দেহের 1 নাম্বার ক্রোমোজোম, ঠিক আছে, মানুষের দেহের 1 নাম্বার ক্রোমোজোম, তাহলে তুমি সেক্ষেত্রে কয়টা ক্রোমোজোমের কথা বলবা? 2টা ক্রোমোজোমের কথা বলবা, তাই না? 2টা ক্রোমোজোমের কথা বলবা। এই যে একটা ক্রোমোজোম, ঠিক আছে, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, দুইটাই 1 নাম্বার। ঠিক আছে, দুইটাই 1 নাম্বার। ঠিক আছে, দুইটাই 1 নাম্বার। ঠিক আছে, দুইটা 1 নাম্বার, তার মানে কি একটা ক্রোমোজোম মানে হচ্ছে 1 নাম্বার ক্রোমোজোম। 1 নাম্বার ক্রোমোজোমের জন্য দুইটা সেট। ঠিক আছে, এটাও 1 নাম্বার ক্রোমোজোম, এটাও 1 নাম্বার ক্রোমোজোম। তাহলে একটা আসছে বাবার থেকে, একটা আসছে বাবার থেকে, একটা আসছে যে মায়ের থেকে। ঠিক আছে, একটা আসছে বাবার থেকে এবং আরেকটা আসছে কার থেকে? একটা আসছে মায়ের থেকে। ঠিক আছে, এই জন্য মানুষকে বলা হয় ডিপ্লয়েড। ঠিক আছে, মানুষকে বলা হয় কি ডিপ্লয়েড বা হচ্ছে টুয়াইসেন। টুয়াইসেন বা হচ্ছে ডিপ্লয়েড। টুয়াইসেন মানে কথাটা মানে কি, যে ক্রোমোজোমের দুইটা সেট থাকে। ঠিক আছে, ক্রোমোজোমের দুইটা সেট থাকে, একটা ক্রোমোজোমের জন্য দুইটা সেট থাকে। তার মধ্যে একটা আসে হচ্ছে বাবার থেকে, একটা আসছে হচ্ছে বাবার থেকে, এবং আরেকটা আসছে হচ্ছে মায়ের থেকে। ঠিক আছে, একটা আসছে মায়ের থেকে। এখন খেয়াল করো, এখন যদি আমি বলি হ্যাপ্লয়েড, ঠিক আছে, ওটা হচ্ছে ডিপ্লয়েড। ডাই, ডাই মানে হচ্ছে দুই, তার মানে হচ্ছে দুইটা সেট আছে, একটা ক্রোমোজোমের জন্য দুইটা সেট আছে, একটা বাবার থেকে একটা মায়ের থেকে। বাট আমি যদি তখন বলি তোমাকে হ্যাপ্লয়েড, ঠিক আছে, তাহলে তুমি কি বুঝবা? তাহলে তুমি বুঝো যে একটা ক্রোমোজোমের জন্য একটাই সেট, একটা ক্রোমোজোমের জন্য একটাই সেট। ধরো একটা প্রাণী, ধরো একটা প্রাণীর নাম হচ্ছে এক্স। ঠিক আছে, এই প্রাণী, ঠিক আছে, এই প্রাণীটার ক্ষেত্রে একটা কোষ, এই প্রাণীর একটা কোষ এবং এই কোষের ভিতরে নিউক্লিয়াস। ঠিক আছে, ধরো এক্স প্রাণীটা হচ্ছে হ্যাপ্লয়েড। তার মানে কি, তার মানে এখানে এখানে ক্রোমোজোম থাকবেই, এখানে ক্রোমোজোম থাকবেই। ঠিক আছে, এখানে ক্রোমোজোম থাকবেই, বাট এই ক্রোমোজোম গুলা জোড়া আকারে থাকবে না। দেখো এখানে একটা জিনিস ছিল, এখানে জিনিস ছিল যে ক্রোমোজোম গুলা, এই দুইটা ক্রোমোজোম একসাথে, এই দুইটা ক্রোমোজোম কি একসাথে, তার মানে হচ্ছে 1 নাম্বার ক্রোমোজোম। ধরো এই দুইটা হচ্ছে 1 নাম্বার ক্রোমোজোম। যদি আমি বলি 1 নাম্বার ক্রোমোজোম, তাহলে আমাকে দুইটাকে বলতে হবে, এটাও 1 নাম্বার ক্রোমোজোম, এটা 1 নাম্বার ক্রোমোজোম, একটা বাবার থেকে আসছে, একটা মায়ের থেকে আসছে। তাহলে এটা হচ্ছে আমাদের ডিপ্লয়েড, ডিপ্লয়েড অবস্থা, একটা ক্রোমোজোমের দুইটা সেট। বাট আমি যদি কোনো একটা প্রাণীকে বলি এটা হচ্ছে হ্যাপ্লয়েড, তার মানে কি, তার মানে সেক্ষেত্রে এই দুইটা ক্রোমোজোম কিন্তু, মানে দুইটা ক্রোমোজোম, খেয়াল করো এখানে দুইটাই ক্রোমোজোম। ধরো এটা 1 নাম্বার ক্রোমোজোম, এটা 1 নাম্বার ক্রোমোজোম, এটা হচ্ছে 2 নাম্বার ক্রোমোজোম। ঠিক আছে, 1 নাম্বার ক্রোমোজোমের জন্য এখানে দুইটা সেট নাই। 1 নাম্বার ক্রোমোজোমের জন্য কয়টা সেট আছে? এখানে শুধুমাত্র একটা সেট আছে। 2 নাম্বার ক্রোমোজোমের জন্য এখানে একটা সেট আছে। ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু ব্যতিক্রম ছিল। এখানে যদি আমি বলি 1 নাম্বার ক্রোমোজোম, 1 নাম্বার ক্রোমোজোম, তাহলে 1 নাম্বার ক্রোমোজোমের দুই 1 নাম্বার ক্রোমোজোম, এটাও 1 নাম্বার ক্রোমোজোম, এটাও 1 নাম্বার ক্রোমোজোম। ঠিক আছে, দুইটা মাত্র সেট। বাট এখানে যদি আমি বলি 1 নাম্বার ক্রোমোজোম, তাহলে আমি শুধুমাত্র একটাকে পাবো, 1 নাম্বার ক্রোমোজোম। আর এটা কিন্তু 1 নাম্বার না, এটা হচ্ছে 2 নাম্বার ক্রোমোজোম। তার মানে একটা ক্রোমোজোমের জন্য একটা মাত্রই সেট থাকে। ঠিক আছে, একটা মাত্র ক্রোমোজোমের জন্য একটা মাত্র সেট। দেখো খেয়াল করো, একটা জিনিস ফিল করার চেষ্টা করো। ধরো এন, এন আমি প্রকাশ করি হচ্ছে হ্যাপ্লয়েড। ঠিক আছে, হ্যাপ্লয়েড হচ্ছে এন। ঠিক আছে, যেন শুক্রাণুকে হ্যাপ্লয়েড বলি, শুক্রাণুকে আমরা এন লিখি বা হচ্ছে হ্যাপ্লয়েড লিখি। তার মানে কি, শুক্রাণুটা কার থেকে আসে বলতো? শুক্রাণুটা আসে হচ্ছে বাবার থেকে। শুক্রাণুটা আসে কাদের থেকে? শুক্রাণুটা আসে হচ্ছে বাবার থেকে। তাহলে বাবার থেকে যখন শুক্রাণু আসে, সেখানে কি মায়ের কোনো ক্রোমোজোম থাকবে? তাহলে একটা মানুষ, একটা পুরুষ যখন শুক্রাণু তৈরি করে, সেখানে ফিমেল বা মায়ের পার্টটা অনুপস্থিত। তাহলে এখানে শুধুমাত্র এন সংখ্যক ক্রোমোজোম থাকবে। তার মানে এখানে তোমার খেয়াল করো, এখানে মাত্র, এখানে যদি 1 নাম্বার ক্রোমোজোম আমি বলি, তাহলে সেক্ষেত্রে তোমার 1 নাম্বার ক্রোমোজোমের জন্য একটা মাত্র ক্রোমোজোম উপস্থিত, এখানে একটা মাত্র ক্রোমোজোম উপস্থিত। যদি আমি বলি যে 2 নাম্বার ক্রোমোজোম, তাহলে এখানের জন্য আবার একটা ক্রোমোজোমে উপস্থিত, একটা ক্রোমোজোমে উপস্থিত। তেমন ভাবে খেয়াল করো, তেমন ভাবে ডিম্বাণু, ডিম্বাণু তৈরি করছে মা, মায়ের দেহের ডিম্বাণু তৈরি হচ্ছে, সেখানে বাবার কোনো হাত নাই বা বাবার কোনো পার্ট নাই। ঠিক আছে, তাহলে ডিম্বাণু কি এন। তাহলে মায়ের বডি থেকে, মায়ের শরীর থেকে যখন ডিম্বাণু তৈরি হচ্ছে, মায়ের শরীর থেকে ডিম্বাণু তৈরি হচ্ছে, এটা মায়ের শরীরে আছে ডিমটা, এই ডিম্বাণুটা মায়ের শরীরে আছে।
তো এই ডিম্বাণুটা যখন মায়ের শরীরে থাকে তাহলে সেখানে কি বাবার কোনো অংশ আসছে? নাই। তাহলে এখানেও সেম, এখানে যদি আমি বলি 1 নম্বর ক্রোমোজোম, তাহলে এখানে আমি একটা মাত্র ক্রোমোজোম পাবো, দুইটা ক্রোমোজোম পাবো না। ওকে, দুইটা ক্রোমোজোম পাবো না। বাট এখানে যদি আমি 1 নম্বর ক্রোমোজোম বলি, এখানেও সেম, এখানে আমি একটা ক্রোমোজোমই পাবো। তো এটা লাল দিয়ে প্রকাশ করলাম, শুক্রাণু লাল দিয়ে প্রকাশ করলাম, এখানে আমি একটা ক্রোমোজোমই পাবো। ঠিক আছে, আর এই জায়গায় ডিম্বাণু, এখানে আমি হলুদ ক্রোমোজোম একটাই পাবো, 1 নাম্বার, ধরো 1 নাম্বার। বাট যখন শুক্রাণু আর ডিম্বাণু মিলন করবে, খেয়াল করো, যখন শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হবে, তাহলে একটা শুক্রাণু এবং আরেকটা কি আসবে বলো, একটা শুক্রাণু এবং হচ্ছে আরেকটা ডিম্বাণু যখন শুক্রাণু এবং হচ্ছে ডিম্বাণু আসবে, ঠিক আছে, এখানে এন, এখানে এন, এখানেও এন, এই দুইটা এন যখন মিলিত হবে তখন হয়ে যাবে কি টুয়াইস এন। তখন যদি বলি, দেখো টুয়াইস এন যখন হলো তখন হয়ে গেল কি জাইগোট। ধরো এটা হচ্ছে জাইগোট। তো জাইগোটের ভিতরে যদি আমি বলি, তাহলে এক্ষেত্রে একটা বাবার এই যে ক্রোমোজোম, যদি আমি বলি 1 নম্বর ক্রোমোজোম, তাহলে বাবার এই ক্রোমোজোমটা চলে আসছে। আর যদি বলি 1 নম্বর ক্রোমোজোম, তাহলে মায়ের ক্রোমোজোমও চলে আসছে, তাই না? কারণ এই দুইটা একসাথে মিলেই তো আমার জাইগোট তৈরি হয়েছে। এই অবস্থা যখন আসলো তখন আমি বললাম যে এটা ডিপ্লয়েড অবস্থা। তখন এটাকে আমরা বলবো ডিপ্লয়েড অবস্থা। মানে কি, যে 1 নম্বর ক্রোমোজোমের জন্য, যে কোনো ক্রোমোজোমের জন্য দুইটা সেট থাকবে, একটা বাবার থেকে লালটা আসছে, মায়ের থেকে হলুদটা আসছে। বাট যদি হ্যাপ্লয়েড থাকতো, সেক্ষেত্রে শুধুমাত্র আমার একটা ক্রোমোজোমে, 1 নম্বর ক্রোমোজোম এইটাই, ঠিক আছে, 1 নম্বর ক্রোমোজোম এইটাই, 2 নম্বর ক্রোমোজোম এইটাই, এটার বাবার কাউন্টার পার্টটা নাই, শুধু মায়ের পার্টটা আছে, বাবার পার্টটা নাই। এখানে সত্যি, এখানে শুধু বাবার পার্টটা আছে, মায়ের পার্টটা নাই। বুঝছো? হ্যাপ্লয়েড ডিপ্লয়েড ক্লিয়ার? এরপরে যদি না বুঝো তাহলে আর কিছু বলার নেই। দেখি বলো তো, আমাকে বলো, বুঝছো কিনা। দেখি বলো, বেগম রোকেয়া বুঝছো কিনা, সবাই বুঝছো কিনা? হ্যাপ্লয়েড ডিপ্লয়েড কনসেপ্টটা কিন্তু আমাদের পুরো বোটানি জুওলজি সব জায়গাতে লাগে, এটা খুব বেসিক কনসেপ্ট, তাই না? 46টা ক্রোমোজোমের ভিতরে 22টা হচ্ছে অটোজোম, দেহকোষ, ঠিক আছে, সরি 22 জোড়া হচ্ছে অটোজোম। তাহলে এগুলো নিয়ে কথা বলছি না, আমি ডাইরেক্ট অটোজোম নিয়ে কথা বলতেছি, ঠিক আছে। পিতামাতার ভিতরে যে কোনো একজনের ক্রোমোজোম থেকে নতুন মাতৃকোষ উৎপন্ন, কি, আচ্ছা, পিতামাতার মধ্যে যে কোনো একজনের ক্রোমোজোম থেকে, এই দেখো, পিতার পিতার এখানে যে পিতার এখানে যে শুক্রাণু তৈরি হচ্ছে, পিতার এখানে যে শুক্রাণু তৈরি হচ্ছে, ঠিক আছে, এখানে যে ক্রোমোজোমটা থাকে সেটা হচ্ছে যে একটা সেটই থাকে, এন অবস্থায় থাকে। এন এন মানে কি, একটা মাত্র সেট। টুয়াইস এন মানে দুইটা সেট, দুইটা সেট মানে কি, একটা বাবার থেকে আসছে, একটা মায়ের থেকে আসতেছে, ঠিক আছে, এটা চিন্তা করবা। মেক না, তোমার অবস্থা বুঝি নাই। হ্যাঁ, হ্যাঁ, মাতা পিতার ভিতরে যে কোনো একজন থেকে যদি পিতার থেকে আসে তাহলে সেটা হবে হ্যাপ্লয়েড অবস্থা। মায়ের থেকে যদি মানে একটা ক্রোমোজোম আসে, সেটাও হ্যাপ্লয়েড অবস্থায় আছে। তার মানে ওই ক্রোমোজোমের জন্য একটা মাত্র সেট আছে, ঠিক আছে, ওই ক্রোমোজোমের জন্য একটা মাত্র সেট আছে। বুঝছো? ম্যাক না, আমাকে বলো কোন জিনিসটা বুঝো নাই, তোমার মনে হচ্ছে কনফিউশন আছে মনে হচ্ছে। হ্যাঁ, সাদিয়া সিমি, হ্যাঁ ক্লিয়ার, নুসরাত জাহান ক্লিয়ার। বাকিদের কি অবস্থা ভাই? এই জিনিসটা যদি না বুঝো তাহলে কিন্তু তুমি কোষ বিভাজন বুঝবা না, কোষ বিভাজন বুঝবা না, তুমি অনেক কিছুই বুঝবা না। হ্যাপ্লয়েড ডিপ্লয়েড তো খুব বেসিক কনসেপ্ট। আমাকে বলো, মেক না বেগম রোকেয়া বুঝছো কিনা? হ্যাঁ, বেগম রোকেয়া, ইমরান হোসেন, মেঘকন্যা, ওদের কি অবস্থা? নুসরাত জাহান, সিমি বুঝতে পারছে? না বুঝলে বলো, আমি আবার ব্যাখ্যা করবো, কোনো সমস্যা নাই। যে প্রবলেম তোমার মাথার ভিতরে যত প্রশ্ন আছে আমাকে জিজ্ঞেস করো। হ্যাপ্লয়েড ডিপ্লয়েড নিয়ে আজকের পর থেকে আমি, মানে বুটানি যত জায়গায় হ্যাপ্লয়েড ডিপ্লয়েড পড়বা, জুওলজি যত জায়গায় হ্যাপ্লয়েড ডিপ্লয়েড পড়বা, আমি যাতে কারো কোনো প্রশ্ন যাতে না দেখি, আমাকে দেখে প্রশ্ন করো। আজকে উদ্ভিদ প্রজনন না, আজকে হ্যাপ্লয়েড ডিপ্লয়েডই পড়াবো। আমাকে বলো কোন জায়গাতে কোন সমস্যা, কোন জায়গায় কার কি সমস্যা আছে, আমাকে বলো। আমাকে বলো হ্যাপ্লয়েড ডিপ্লয়েড থেকে কোনো প্রশ্ন আছে কিনা, এই জিনিসটা এখনো মাথায় কোনো একটা জায়গায় বাড়ি দিচ্ছে কিনা। আমাকে জাস্ট এটাই বলো যে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড মনে হচ্ছে না ভাই, এই অল্প জায়গাতে আমার একটু সমস্যা, এই অল্প জায়গাতে আমার একটু সমস্যা, ঠিক আছে, আমাকে একটু বলো যে, দেখো মানুষের যে 46টা ক্রোমোজোম বললাম, এর ভিতরে কিন্তু 23টা করে থাকে, মানে 23টা বাবার থেকে, 23টা মায়ের থেকে, ঠিক আছে। তো 1 নাম্বার ক্রোমোজোম বললে, 1 নাম্বার ক্রোমোজোমের জন্য দুইটা সেট আছে, একটা বাবার থেকে, একটা মায়ের থেকে। 2 নাম্বার ক্রোমোজোম বললে তোমার হচ্ছে একটা বাবার থেকে আছে, একটা মায়ের থেকে আছে।
হ্যাঁ, বেগম রোকেয়া কমেন্ট করতেছে না এখন, বুঝছো? ও হারাই গেছে, ওর জন্য এত কিছু করলাম, ও হারাই গেছে। যাই হোক, তাও বলো, বাকিরা বলো। ইমরান বুঝতে পারছো? বাকিদের কি অবস্থা দেখি বলো তো। একদম সহজ জিনিস। আজকের পর থেকে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড নিয়ে আর কেউ যদি কোনো প্রশ্ন জিজ্ঞেস করো, তাহলে তাকে আমি মার্ক দিব। আজকের পর থেকে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড নিয়ে, হ্যাঁ। শুক্রাণু এবং ডিম্বাণু আলাদা, কিন্তু এরা উভয়ই হ্যাপ্লয়েড। হ্যাঁ, শুক্রাণু ডিম্বাণু আলাদা না। শুক্রাণু কে তৈরি করতেছে? বাবা তৈরি করতেছে। দেখো, শুক্রাণু কে তৈরি করতেছে? দেখো, শুক্রাণু বাবা তৈরি করতেছে। যে যখন মানুষ বিয়ে করে তখন কি করে বলতো? যখন বিয়ে করে তখন একটা ছেলে বিয়ে করে, একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করে, ঠিক আছে? ছেলের শরীরে কি উৎপন্ন হয়? শুক্রাণু তৈরি হয়। মেয়ের শরীরে কি তৈরি হয়? ডিম্বাণু তৈরি হয়, ঠিক আছে? তাহলে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন হয়, ঠিক আছে? ঠিক আছে, শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন হয়, ঠিক আছে? শুক্রাণু, একটা ছেলে একটা মেয়ে বিয়ে করে, ঠিক আছে? বিয়ে করলে মেয়েটা গর্ভবতী হয়। তখন তাদের তাদের কি কি তৈরি হয়? মেয়ের দেহে বা মায়ের দেহে তখন কি তৈরি হয় বলতো? তখন জাইগোট তৈরি হয়। জাইগোট কেমনে তৈরি হয়েছে? এই ছেলের দেহের শুক্রাণু যেটা, যেটা হচ্ছে এন, ঠিক আছে, যেখানে তোমার 23টা ক্রোমোজোম আছে, ঠিক আছে, 23টা ক্রোমোজোম, ঠিক আছে? আর মেয়ের দেহে বা মায়ের দেহে যেখানে হচ্ছে, যেখানে ডিম্বাণু তৈরি হয়, এখানেও 23টা ক্রোমোজোম আছে, ঠিক আছে, 23টা ক্রোমোজোম আছে। এই দুইটা যখন একসাথে আসে, ঠিক আছে, তখন হয়ে যায় 46টা ক্রোমোজোম। 46টা ক্রোমোজোম, তার মানে 46টা ক্রোমোজোমের ভিতরে 23টা আসছে কার থেকে বলতো? 23টা আসছে বাবার থেকে, হ্যাঁ। আর বাকি 23টা আসছে কার থেকে বলতো? বাকি 23টা আসছে মায়ের থেকে। তাহলে এখানে যদি আমি নাম্বারিং করি 23টার ভিতরে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, ঠিক আছে? তাহলে এখানে আমি ধরো লাল দিয়ে প্রকাশ করলাম, তাহলে এখানে এটা 1 নাম্বার ক্রোমোজোম, এটা 2 নাম্বার ক্রোমোজোম, এবার ধরো আমি 3 নাম্বার ক্রোমোজোম, এখানে 4 নাম্বার ক্রোমোজোম। তো মায়ের দেহ তো এরকমই আছে না? মায়ের দেহ তো এরকমই তো আছে। এটা 1 নাম্বার ক্রোমোজোম, এটা 2 নাম্বার ক্রোমোজোম, এটা 3 নাম্বার ক্রোমোজোম, এভাবে আছে। তো এবার এবার ধরো এরা মিলিত হলো, শুক্রাণু ডিম্বাণু মিলিত হলো মায়ের দেহে। তখন যে জাইগোটটা তৈরি হলো, যে নতুন যে জাইগোট তৈরি হলো, এটা তো টুয়াইসেন। কেন টুয়াইসেন বলতো? কারণ এখানে 1 নাম্বার ক্রোমোজোমের যদি বলি তাহলে 2টা সেট। 1 নাম্বার ক্রোমোজোমের এইটা একটা সেট, এবং 1 নাম্বার ক্রোমোজোমের জন্য এই যে এটা একটা সেট। তাহলে এই দুইটা সেট একসাথে চলে আসছে, একসাথে চলে আসছে, এজন্য তারা কি হয়ে গেছে? ডিপ্লয়েড বা হচ্ছে টুয়াইসেন হয়ে গেছে, তাই না? জাইগোট টুয়াইসেন বলে না, জাইগোট টুয়াইসেন। এমনিতেই পারো, তাও আমাকে জিজ্ঞেস করলাম, এবং এটা নিয়ে আমি আধা ঘন্টা পার করে দিলাম। এই হচ্ছে অবস্থা। ওকে, যাই হোক। মেঘকন্যা বুঝছো? মেঘকন্যা মনে হয় বুঝে নাই। মেঘকন্যা বুঝছো নাকি বলো, এরপর আমাকে বলো। দেখো, পরাগরেণু বিভিন্ন রকম হয়, পরাগরেণু বিভিন্ন বর্ণের হতে পারে, ওকে। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা কি বর্ণের হবে? হলুদ বর্ণের হবে, তাই না? ম্যাক্সিমাম ক্ষেত্রে কি বর্ণের হবে? হলুদ বর্ণের হবে, ঠিক আছে? মেঘকন্যা বলো, ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা হলুদ বর্ণ হবে। ওই যে আমি তোমাকে একটু আগে দেখাইছিলাম, ট্যাপেটাম, ঠিক আছে? ট্যাপেটাম বিগলিত হয়ে পরিস্ফুটিত পরাগরেণুর পুষ্টি সাধন করে। ওই যে তোমাকে একটু আগে আমি দেখাইছিলাম ট্যাপেটাম, ঠিক আছে? এই ট্যাপেটামটা বিগলিত হয়ে, ঠিক আছে, এই যে আমি তোমাকে ট্যাপেটাম দেখাইছিলাম এই জায়গায়, এই যে সবুজটা, যেটা হচ্ছে এই যে এই এদের মাঝখানে দেখো, এই যে আমার যে জনন কোষগুলা, এগুলো তো পরবর্তীতে আমরা দেখছি যে এই জায়গায় তোমার মায়োসিস কোষ বিভাজন হয়। মায়োসিস কোষ বিভাজন হয়ে এগুলো পরাগরেণু তৈরি করে, তাই না? এই জায়গায় এই জনন কোষ, যেগুলো প্রাথমিক জনন কোষ ছিল, এগুলো পরবর্তীতে মায়োসিস সেল ডিভিশন হয়ে তোমার হচ্ছে পরাগরেণু তৈরি করে, পরাগরেণু তৈরি করে, ঠিক আছে? পরাগরেণু তৈরি করতে পারে। এর চারদিকে সবুজ কাভারিংটা ট্যাপেটাম, এই ট্যাপেটামটা বিগলিত হয়ে যায়, ঠিক আছে? এই ট্যাপেটামটা বিগলিত হয়ে যায়, এই ট্যাপেটামটা বিগলিত হয়ে এই পরিস্ফুটিত পরাগরেণুর পুষ্টি সাধন করে, ঠিক আছে? এই ট্যাপেটামটা বিগলিত হয়ে পরিস্ফুটিত পরাগরেণুর পুষ্টি সাধন করে, ওকে। আচ্ছা, এখন বলতেছে যে মাতৃকোষ, ধরো একটা কোষ, এই জায়গায় যেহেতু মায়োসিস সেল ডিভিশন হচ্ছে, এই জায়গায় যেহেতু মায়োসিস সেল ডিভিশন হচ্ছে, তাহলে একটা পরাগ মাতৃকোষ থেকে, একটা পরাগ মাতৃকোষ থেকে কয়টা পরাগরেণু বের হবে? 4টা, তাই না? একটা পরাগ মাতৃকোষ থেকে, ধরো এটা পরাগরেণু, এটা একটা পরাগরেণু, এটা একটা পরাগরেণু, এটা একটা পরাগরেণু, 4টা পরাগরেণু তৈরি হবে, ঠিক আছে? 4টা পরাগরেণু তৈরি হবে, ওকে। আচ্ছা, তাহলে 4টা পরাগরেণু, ঠিক আছে, 4টা পরাগরেণু, ঠিক আছে, বিভিন্ন প্রজাতিতে বিভিন্নভাবে সাজানো থাকে। 4টা পরাগরেণু একসাথে হালকাভাবে লাগানো অবস্থা থাকে, যাকে বলা হয় পরাগ চতুষ্টয় বা হচ্ছে পুলেন টেট্রাড। দেখো, এই জায়গায় তারা বলতেছে যে এই 4টা পরাগরেণু, ধরো এই 4টা পরাগরেণু তৈরি হচ্ছে একটা পরাগ মাতৃকোষ থেকে, ধরো এটা পরাগ মাতৃকোষ, এখান থেকে মায়োসিস কোষ বিভাজন হয়ে এরকম 4টা পরাগরেণু তৈরি হয়েছে, ঠিক আছে? 4টা পরাগরেণু তৈরি হয়েছে। তারা বলতেছে যে 4টা পরাগরেণু একসাথে হালকাভাবে লাগানো অবস্থা থাকতে হবে, একসাথে হালকাভাবে লাগানো অবস্থা থাকতে পারে, ঠিক আছে? 4টা একসাথে হালকাভাবে লাগানো অবস্থায় থাকতে পারে, ঠিক আছে? লাগানো অবস্থা থাকতে পারে, লাগানো অবস্থা থাকতে পারে, ওকে। লাগানো অবস্থা থাকতে পারে। তো এদেরকে বলা হচ্ছে পোলেন টেট্রাড, ঠিক আছে? পোলেন, খেয়াল করো, পোলেন কথাটার মানে কি? পোলেন, POLLEN, পোলেন কথাটার মানে হচ্ছে পরাগ, পোলেন কথাটার মানে হচ্ছে পরাগ, ঠিক আছে? আর টেট্রাড কথাটার মানে কি? টেট্রাড কথাটার মানে হচ্ছে 4, ঠিক আছে? টেট্রাড মানে হচ্ছে 4, টেট্রাড কথাটার মানে হচ্ছে 4। এটাকে বলা হয় পোলেন টেট্রাড বা হচ্ছে পরাগ চতুষ্টয়,
ঠিক আছে, টেট্রাড মানে হচ্ছে 4, ঠিক আছে, টেট্রাড মানে হচ্ছে কি 4। ওকে, এবার খেয়াল করো, এবার তারা বলতেছে যে নর্মালি যারা 4 জন যখন একসাথে থাকবে তখন এটাকে আমরা বলবো পোলেন টেট্রাড বা হচ্ছে পরাগ চতুষ্টয়। বাট কিছু কিছু অবস্থায় তার আলাদা আলাদা অবস্থা থাকে, ঠিক আছে, কিছু কিছু অবস্থায়, হ্যাঁ, কিছু কিছু অবস্থায় পরিণত অবস্থায়, তার মানে হচ্ছে পরিণত অবস্থা। দেখো একটা কথা খেয়াল করো, যে এই জায়গায় বলছে যে 4টা পরাগরেণু একসাথে হালকাভাবে লাগানো অবস্থা থাকে, যাকে বলা হয় পরাগ চতুষ্টক বা হচ্ছে পোলেন টেট্রাড, এবার লাগানো অবস্থা থাকে। তবে পরিণত অবস্থায় পরাগরেণু গুলো পরস্পর আলাদা হয়ে যায়। তাহলে একদম প্রাথমিক অবস্থায় তারা কিন্তু একসাথে লাগানো অবস্থা ছিল, বাট যখন এগুলো আরেকটু বড় হয়, পরাগরেণু গুলো আরেকটু বড় হয়, তখন তারা আলাদা হয়ে যায়। তখন বলতে তারা তারা আলাদা হয়ে যায়, তখন আলাদা আলাদা হয়ে যায়, ঠিক আছে, এরকম আলাদা হয়ে যায়। বাট তারা বলছে যে কিছু কিছু গোত্র আছে যেমন অর্কিডেসিয়া, ঠিক আছে, আমি যদি লিখি অর্কিডেসিয়া, তোমার বইতে খেয়াল করো অর্কিডেসি, ঠিক আছে, অর্কিডেসি, এবং তারা বলতে এসক্লেপায়াডেসি, ঠিক আছে, এসক্লেপায়াডেসি, 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 ঠিক আছে, এদের ক্ষেত্রে এসক্লেপায়াডেসি, এই দুইটা গোত্র আছে। এরকম ভুটানিতে অনেকগুলা গোত্র আছে, ঠিক আছে, এই দুইটা গোত্র তোমাকে মনে রাখতে হবে। এবং অনেক অনেক গোত্র আছে যেগুলো আসলে আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে আমাদের দরকার নাই, যারা ভুটানিতে অনার্স করে বা মাস্টার্স করে বা পিএইচডি করে ওদের ক্ষেত্রে লাগবে, এটা আমাদের লাগবে না, ঠিক আছে। এটা আমাদের এটা আমাদের এই লেভেলে লাগবে না। এটা আমরা পড়বো কোথায়? এটা আমরা পড়বো হচ্ছে যে আমাদের যারা ভুটানিতে অনার্স মাস্টার্স করবে ওরা পড়বে অনেকগুলো গোত্র। বাট আমরা মনে রাখবো এই দুইটা গোত্র, একটা হচ্ছে অর্কিডেসি, একটা হচ্ছে এসক্লেপায়াডিসি। এইসব গোত্রের পরাগরেণুগুলো দেখো প্রাথমিক অবস্থায় এরা লাগানো অবস্থা ছিল, পরবর্তীতে যখন পরিণত হয় তখন তারা আলাদা হয়ে যায়। বাট এদের ক্ষেত্রে পরাগরেণুগুলা পৃথক না হয়ে একসাথেই থাকে। তো এই দুইটা গোত্রের ক্ষেত্রে এই পরাগরেণুগুলা কি করে, তারা তারা একসাথেই থাকে। তারা কি করে, তারা সবসময় একসাথে থাকে, ঠিক আছে, একসাথে থাকে। তাহলে একসাথে থাকা পরাগরেণুগুলার এই বিশেষ গঠনকে কি বলা হয়? পলিনিয়াম বলা হয়, ঠিক আছে, পলিনিয়াম বলা হয়। তাহলে একসাথে যখন থাকে এই দুইটা গোত্রের ক্ষেত্রে তখন এদেরকে আমরা বলি পলিনিয়াম। হুম হুম ওকে ওকে, তাহলে দেখো এবার পোলেনিয়াম যদি আমি তোমাকে বলি, ঠিক আছে, পোলেনিয়াম যদি আমি তোমাকে বলি, তাহলে তুমি এই জায়গায় দেখবা দুইটা জিনিস আছে, একটা পোলিনিয়াম, ঠিক আছে। তাহলে এই জায়গায় তুমি পোলেন কথাটা পাবা, পোলেন কথাটা পাবা, তাই না? পোলেন মানে কি? পরাগ, ঠিক আছে, পরাগ কথাটা পাবা। এবং আইইউএম, ঠিক আছে, এটা দ্বারা বোঝা হচ্ছে কোনো একটা ম্যাচ, ঠিক আছে, কোনো একটা ম্যাচ মানে সবগুলো একসাথে হয়ে একটা ম্যাচ তৈরি করছে, একটা গঠন তৈরি করছে, ঠিক আছে, এটাকে বলা হয় পোলেনিয়াম, ঠিক আছে। একসাথে অনেকগুলা একসাথে জড়ো হয়েছে, ঠিক আছে, একসাথে অনেকগুলা কি হয়েছে? একসাথে অনেকগুলা জড়ো হয়েছে, ঠিক আছে, একসাথে অনেকগুলো কি হয়েছে? জড়ো হয়েছে, ঠিক আছে, ম্যাচ তৈরি করছে, বা একসাথে তারা পরাগগুলো একসাথে ক্লাস্টার তৈরি করছে, তাই না? পরাগগুলো একসাথে কি তৈরি করছে? ক্লাস্টার তৈরি করছে। এই জন্য এটাকে বলা হয় হচ্ছে পোলিনিয়াম, ঠিক আছে। একসাথে থাকা পরাগরেণুর গঠনকে বলা হয় পোলিনিয়াম। পোলিনিয়াম হচ্ছে দুইটা, একটা হচ্ছে পোলেন, একটা হচ্ছে আইইউএম। আইইউএম কথাটা মানে এখানে কি বোঝাচ্ছে? আইইউএম দ্বারা এখানে কি বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে হচ্ছে কোনো ম্যাচ, ঠিক আছে, কোনো ম্যাচ, ঠিক আছে, কোনো ম্যাচ বা হচ্ছে কোনো ক্লাস্টার, মানে যারা অনেকগুলো একসাথে আছে, ঠিক আছে, অনেকগুলো আছে, এটাই বোঝাচ্ছে। আচ্ছা, পরাগরেণুগুলা খেয়াল করো, পরাগরেণুগুলা, তাহলে এটাকে বলা হয় পোলিনিয়াম। একসাথে থাকে পরাগরেণু, মানে স্পেশালি যারা প্রাথমিক অবস্থা, খেয়াল করো, প্রাথমিক অবস্থায় 4টা পরাগরেণু একসাথে থাকলেও পরিণত অবস্থায় তারা আলাদা হয়ে যায়, কোনো কানেকশন থাকে না। বাট দুইটা গোত্র যেটা আমরা পড়লাম, এসক্লেপায়াডিসি, ঠিক আছে, এসক্লেপায়াডিসি একটা গোত্র, এবং আরেকটা হচ্ছে অর্কিডেসি, ঠিক আছে, এদের ক্ষেত্রে পরাগরেণু পৃথক না হয়ে সবসময় তারা একসাথে থাকে, সবসময় তারা এই অবস্থা থাকে, সবসময় তারা এই অবস্থা থাকে। এই অবস্থা যখন থাকে এই গঠনটাকে বলা হয় পোলিনিয়াম। পোলেন মানে হচ্ছে পরাগ, আইইউএম মানে হচ্ছে একসাথে থাকা, ম্যাস বা হচ্ছে সাবস্টেন্স। ওকে, আচ্ছা, এবার আসো, তো এই জিনিসটা আমাদের ক্লিয়ার। এরপরে দেখো পরাগরেণু, হ্যাঁ, পরাগরেণুর গঠন আমাদেরকে একটু বলছে, পরাগরেণু দেখতে কেমন আসলে, পরাগরেণু গুলো দেখতে কেমন? পরাগরেণু গুলো হচ্ছে কি গোলাকার হতে পারে, পরাগরেণু গুলো দেখতে, একটা পরাগরেণু দেখতে অনেকটা এরকম, ঠিক আছে, এটা গোলাকার হতে পারে, তোমার বইতে খেয়াল করো, এটা গোলাকার হতে পারে, ঠিক আছে, এটা ডিম্বাকার হতে পারে, এটা ত্রিভুজাকার হতে পারে। তাহলে কি কি আকার হতে পারে? গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে, ত্রিভুজাকার হতে পারে। এদের ব্যাসটা একটু পড়বা 10 থেকে 200 মাইক্রোমিটার, ঠিক আছে। অনেকে তো বেশি পারে না যে ব্যাস জিনিসটা কি। তো এর একটা গোল হলে এর একটা কেন্দ্র, ঠিক আছে, এখান থেকে যে এই যে এরা হচ্ছে ব্যাস, ঠিক আছে, কেন্দ্র এক পাশ থেকে আরেক পাশে ব্যাস, আর ব্যাসের অর্ধেক এটা হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে, আর এই কমপ্লিট অঙ্ক হচ্ছে 2r, ঠিক আছে। আমি কিন্তু ম্যাথ এবং ফিজিক্স খুবই ভালো পারি, জানো, আমি ম্যাথ এবং ফিজিক্স খুবই ভালো পারি। যাই হোক, কেন্দ্রগামী যা, তাই না? কেন্দ্রগামী যা, কেন্দ্রগামী যাই বেশ, মোস্ট প্রবাবলি, ঠিক আছে, কেন্দ্রগামী যা বেশ না, বলো তো? আচ্ছা, যাই হোক, দেখো, তাহলে এটা হচ্ছে, এটা তুমি পড়বা 10 থেকে 200 মাইক্রোমিটার পর্যন্ত হয়, 10 থেকে 200 মাইক্রোমিটার বিশিষ্ট হয়। প্রত্যেকটা পরাগরেণু কি এক কোষী,
পরাগরেণুগুলা কি এককোষী, একটা নিউক্লিয়াস থাকে এবং এরা হচ্ছে হ্যাপ্লয়েড। দেখছো, এরা হচ্ছে কি, এরা হচ্ছে হ্যাপ্লয়েড। তার মানে এটা মাত্র একটা সেট ক্রোমোজোম থাকবে, ঠিক আছে, একটা মাত্র সেট ক্রোমোজোম থাকবে। ওকে, হ্যাঁ। হুম। হুম। ওকে। হুম। ওকে। হ্যাঁ। ওকে। ওকে, দেখো, হ্যাঁ, খেয়াল করো এই জায়গায়। তাহলে প্রতিটা পরাগরেণুর দুইটা ত্বক থাকে, বাইরের ত্বকটা হচ্ছে কিউটিন যুক্ত, পুরু এবং হচ্ছে শক্ত। ঠিক আছে, দুইটা ত্বক থাকবে। ঠিক আছে, দুইটা ত্বক থাকবে। আচ্ছা, এটা আমি তোমাকে একটু দেখাবো এখন এখানেই। পরাগরেণুর দুইটা ত্বক আমি তোমাকে একটু দেখাবো এই জায়গায়, এই জায়গায় দেখাবো। তার আগে দেখো কিউটিন জিনিসটা কি, কিউটিন দেখো, কিউটিন জিনিসটা কি। কিউটিন হচ্ছে, কিউটিন হচ্ছে এক ধরনের মোম জাতীয় পদার্থ। ঠিক আছে, কিউটিনটা কি, কিউটিনটা হচ্ছে এক ধরনের মোম জাতীয় পদার্থ। ঠিক আছে, মোম জাতীয় পদার্থ। হুম। তাহলে কিউটিনটা কি, মোম জাতীয় পদার্থ, বা এটাকে আমরা পলিএস্টারও বলতে পারি, পলিএস্টার। ঠিক আছে, কেন পলিএস্টার বলি, কারণ এই কিউটিনটা, ঠিক আছে, কিউটিনটা গঠিত হচ্ছে ফ্যাটি অ্যাসিড দিয়ে গঠিত। ঠিক আছে, কিউটিনে অনেকগুলো ফ্যাটি অ্যাসিড থাকে। ঠিক আছে, কিউটিনে অনেকগুলো কি থাকে, ফ্যাটি অ্যাসিড থাকে, ফ্যাটি অ্যাসিড থাকে যারা এস্টার বন্ধনে আবদ্ধ। ঠিক আছে, যারা হচ্ছে এস্টার বন্ধনে আবদ্ধ। কি আজান দিচ্ছে, একটু ওয়েট করি আমরা, আজান দিচ্ছে, একটু ওয়েট করি। ওকে, হ্যাঁ। তাহলে দেখো, তাহলে এরা হচ্ছে কিউটিন যুক্ত। ঠিক আছে, পরাগরেণু দুইটা ত্বক থাকে, বাইরের ত্বকটা হচ্ছে কিউটিন যুক্ত। ঠিক আছে, কিউটিনটা কি, কিউটিন হচ্ছে একটা মোম জাতীয় পদার্থ, বা এটাকে আমরা পলিএস্টারও বলতে পারি। পলিএস্টার, পলিএস্টার কেন বলি, কারণ এই কিউটিনে অনেকগুলো ফ্যাটি অ্যাসিড থাকে। ফ্যাটি অ্যাসিড কি, এই সম্পর্কে বিস্তারিত আমরা জানবো হচ্ছে কোষ রসায়নে। ঠিক আছে, ফ্যাটি অ্যাসিড আমরা বিস্তারিত কোষ রসায়নে জানবো। ঠিক আছে, ওই চ্যাপ্টারটা আমরা বিস্তারিত জানবো, এখানে আমরা কোষ রসায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করবো না। ঠিক আছে, জাস্ট মনে রাখবা যে ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে, এরকম ধর অনেকগুলো ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, এবং এরা পরস্পর গুলা কোথায় যুক্ত থাকবে, পরস্পর গুলা যুক্ত থাকবে একটা বন্ধন দিয়ে, এটাকে বলা হয় এস্টার বন্ড। ঠিক আছে, পরস্পর এই ফ্যাটি অ্যাসিড গুলা পরস্পর সাথে যুক্ত থাকবে একটা বন্ধন দিয়ে, যেটাকে বলা হয় এস্টার বন্ড। এরকম অনেকগুলো এস্টার বন্ধন থাকে, এই জন্য এটাকে মাঝে মাঝে পলিএস্টারও বলা হয়। ঠিক আছে, অনেক মাঝে মাঝে এটাকে কি বলা হয়, মাঝে মাঝে এটাকে বলা হয় হচ্ছে পলিএস্টার। ঠিক আছে, এটা মাঝে মাঝে এটাকে কি বলা হয়, পলিএস্টার। ওকে, মনে থাকবে। ওকে, ঠিক আছে, এবার খেয়াল করো, এবার খেয়াল করো, তাহলে কিউটিনটা কি, মোম জাতীয় পদার্থ। ঠিক আছে, যেটা কোনো একটা স্ট্রাকচার বা গঠনের বাহিরের প্রাচীর বা বাহিরের লেয়ার গঠন করে। এবং কিউটিনটা আসলে কি থাকে, কিউটিনটাতে অনেকগুলো ফ্যাটি অ্যাসিড থাকে, অনেকগুলো ফ্যাটি অ্যাসিড থাকে, এবং ফ্যাটি অ্যাসিড গুলোর মাঝখানে একটা বন্ধন থাকে, যেটাকে বলা হয় হচ্ছে এস্টার বন্ড। এই জন্য এটাকে মাঝে মাঝে পলিএস্টার বলা হয়। ঠিক আছে, এবার খেয়াল করো, এই জায়গায় দুইটা লেয়ার থাকে, খেয়াল করো এই জায়গায় তুমি দেখতে পাবা দুইটা লেয়ার থাকে। ঠিক আছে, বাইরের দিকে যে লেয়ারটা থাকে, ঠিক আছে, বাইরের দিকে যে লেয়ারটা থাকে এটাকে বলা হয় এক্সাইন। বাইরের দিকে যে লেয়ারটা থাকে এটাকে বলা হয় হচ্ছে এক্সাইন। ঠিক আছে, এক্সাইন। বাইরের দিকে যে লেয়ারটা থাকে এটাকে কি বলা হয়, এটাকে বলা হচ্ছে এক্সাইন। ঠিক আছে, এক্সাইন। ঠিক আছে, এক্সাইন বলা হয় এটাকে, এটাকে বলে তারা হচ্ছে এক্সাইন। ঠিক আছে, এটাকে তারা কি বলে, এটাকে তারা বলে হচ্ছে এক্সাইন। হুম। হুম।
ঠিক আছে, এক্সেন। তো এখানে একটু খেয়াল করো, এখানে আমাদের বইতে, আমাদের এই যে এই বইতে একটা জিনিস খুব বাজে লিখছে, যেটা বানান ভুল দিছে। ঠিক আছে, এটার বানান কিন্তু এভাবে হবে না, এটার বানান হবে ইএক্স। ঠিক আছে, ঠিক করে নাও। এটার বানান হবে এই এক্স। এক্স মানে কি? এক্স মানে হচ্ছে বাইরে, এক্স মানে হচ্ছে বাহিরে। ঠিক আছে, এক্স মানে হচ্ছে বাহিরে। ঠিক আছে, এটা উচ্চারণ এটা বানান হবে কি? এটার বানান হবে হচ্ছে ইএক্স। ঠিক আছে, এখানে মনে হয় এক্স দিছে নাকি ইএক্স, এই যে ভুল লিখছে এখানে, এখানে ইএক্স হবে। ঠিক আছে, বইতে একটু ঠিক করে নাও, ইএক্স হবে। ঠিক আছে, এক্সেন। ঠিক আছে, এটা ইএক্স হবে। ঠিক আছে, এটা কি হবে? এটা হবে ইএক্স। হুম, এক্সেন। ঠিক আছে, এক্স মানে হচ্ছে বাইরে। তোমরা এক্সিট পড়ছো না? এক্সিট, ইএক্সআইটি, ইএক্সআইটি, এক্সিট। এক্সিট মানে হচ্ছে বাইরে। ঠিক আছে, এক্সিট মানে হচ্ছে বাইরে। এখানেও জিনিসটা সেম, এখানে এক্সাইন মানে হচ্ছে বাইরের দিকে হবে। ঠিক আছে, এবং তাহলে এটা বাইরের দিকটা লেয়ার থাকে, বাইরের দিকে লেয়ার থাকে, এটাকে বলা হয় এক্সাইন। ঠিক আছে, বাইরের দিকে লেয়ার থাকে, এটাকে বলা হয় এক্সাইন। এবং ভিতরের দিকের এই জায়গায়, ভিতরের দিকে এই জায়গায় একটা লেয়ার থাকে, ভিতর থেকে এই জায়গায় একটা লেয়ার থাকে, এটাকে বলা হয় ইনটাইন। ঠিক আছে, এটাকে বলা ইনটাইন, আইএন। ঠিক আছে, আইএন মানে কি? আইএন মিন হচ্ছে ভিতরে। তাহলে ভিতরের দিকে লেয়ার থাকে, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে ইনটাইন, যেহেতু ভিতরের দিকে আছে, ইনটাইন। ঠিক আছে, দুইটা থাকে। তাহলে দেখো, তাহলে এবার দেখো, খেয়াল করো, বাহিরের দিকে, ঠিক আছে, বাহিরের দিকে যেটা থাকে এটাকে কি বলবো? এটাকে বলবো বহিতক বা হচ্ছে এক্সাইন। ঠিক আছে, বহিতক বা হচ্ছে এক্সাইন। আর ভিতরের দিকে যেটা থাকে এটাকে কি বলা হয়? এটাকে বলা অন্ততক বা হচ্ছে ইনটাইন। ঠিক আছে, অন্ততক বা হচ্ছে ইনটাইন। ওকে, অন্ততক বা হচ্ছে ইনটাইন। ভিতরের দিকে যেটা থাকে এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় হচ্ছে অন্ততক বা হচ্ছে ইনটাইন। ওকে, তাহলে দেখো, তাহলে খেয়াল করো, এই যে বাইরের লেয়ারটা এটাকে বলা হয় হচ্ছে এক্সাইন, এটাকে বলা হয় এক্সাইন, ইএক্সআইএনই। আর ভিতর দিকে লেয়ারটা হচ্ছে ইনটাইন। ঠিক আছে, ইনটাইন। ওকে, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় হচ্ছে ইনটাইন। ওকে। হুম, হুম, হুম। ওকে, ওকে। এবার দেখো, এবার খেয়াল করো, ঠিক আছে, এক্সাইন যেটা বাইরের লেয়ার, খেয়াল করো, আবার একটু খেয়াল করো। এক্সাইন বা হচ্ছে যেটা বাইরের লেয়ার, এই যে বাইরের লেয়ারটা এক্সাইনটা, ঠিক আছে, এখানে বিভিন্ন রাসায়নিক উপাদান থাকে। এই যে বাইরের দিকে উপাদান বা হচ্ছে এক্সাইন, এরা এখানে বিভিন্ন রাসায়নিক উপাদান দিয়ে এরা হচ্ছে কি থাকে? এরা হচ্ছে অলংকৃত থাকে। বিভিন্ন রাসায়নিক উপাদান দিয়ে এরা কি থাকে? এরা হচ্ছে অলংকৃত থাকে, অলংকৃত থাকে। ঠিক আছে, বিভিন্ন রাসায়নিক উপাদান দিয়ে এরা হচ্ছে অলংকৃত থাকে। ঠিক আছে, বিভিন্ন রাসায়নিক উপাদান দিয়ে এদেরকে হচ্ছে অলংকৃত থাকে। ঠিক আছে, এর ভিতরে এই যে এখানে বিভিন্ন এই এক্সাইনটাতে বিভিন্ন রাসায়নিক উপাদান থাকে। এর ভিতরে সব থেকে অন্যতম একটা রাসায়নিক উপাদান এখানে যারা থাকে, এই জায়গায় বিভিন্ন রাসায়নিক উপাদান থাকে। এর ভিতরে অন্যতম একটা উপাদান হচ্ছে স্পোরোপোলেনিন। ঠিক আছে, স্পোরোপোলেনিন, স্পোরোপোলেনিন। ঠিক আছে, স্পোরোপোলেনিন। দেখো এখানে লেখা আছে সুন্দর করে যে এই জায়গায় এক্সাইনে, এক্সাইনে বিভিন্ন রাসায়নিক উপাদান, এক্সাইন বিভিন্ন ভাবে কি থাকে? অর্নামেন্টেড থাকে, অর্নামেন্টেড। ঠিক আছে, অর্নামেন্টেড কথাটা মানে কি? অর্নামেন্টেড কথাটা মানে হচ্ছে অলংকৃত। ঠিক আছে, অর্নামেন্টেড মানে কি? অর্নামেন্টেড মানে হচ্ছে অলংকৃত। ঠিক আছে, অর্নামেন্টেড মানে কি? অর্নামেন্টেড মানে হচ্ছে বিভিন্নভাবে অলংকৃত থাকে। হুম, হুম। ওকে, হ্যাঁ, বিভিন্নভাবে কি থাকবে? অর্নামেন্টেড থাকবে। অর্না অর্নামেন্টেড মানে হচ্ছে এরা বিভিন্ন অলংকার পরে থাকবে, বিভিন্ন অলংকার পরে থাকবে, অর্নামেন্টেড। এর ভিতরে প্রধান উপাদান যেটা থাকে, প্রধান উপাদান যেটা থাকে এটাকে বলা হয় স্পোরোপোলেনিন। ঠিক আছে, প্রধান যে উপাদানটা থাকে, প্রধান যে উপাদানটা থাকে এটাকে কি বলা হয়? প্রধান যে উপাদানটা থাকে এটাকে বলা হয় হচ্ছে স্পোরোপোলেনিন। ঠিক আছে, স্পোরোপোলেনিন। ওকে, আচ্ছা। হুম, ওকে, স্পোরোপোলেনিন। ওকে, তো এখন খেয়াল করো, এই স্পোরোপোলেনিনটা আসলে কি কি উপাদান দ্বারা তৈরি? ঠিক আছে, এই স্পোরোপোলেনিনটা কি কি উপাদান দিয়ে তৈরি, এটা আমাদের একটু জানতে হবে যে স্পোরোপোলেনিনে কি কি উপাদান থাকে। ঠিক আছে, বিভিন্ন উপাদান থাকে। তাহলে এটা হচ্ছে, এখানে আসলে বিভিন্ন ধরনের পলিমার থাকে। ঠিক আছে, ব্যারায়াস পলিমার থাকে। ঠিক আছে, স্পোরোপোলেনিনে বিভিন্ন পলিমার থাকে। ঠিক আছে, ব্যারায়াস পলিমার থাকে। এটা যা জানার জন্য, এটা তোমার পরীক্ষাতে কখনোই দিবে না যে স্পোরোপোলেনে কি কি জিনিস থাকে। ঠিক আছে, জাস্ট আমরা একটু জানার জন্য পড়তেছি। ঠিক আছে, আমরা কি করতেছি? আমরা হচ্ছে জানার জন্য পড়তেছি। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এই জায়গায় তোমার ধরো, এই জায়গায় তোমার হচ্ছে ফেনল থাকতে পারে, এই জায়গায় কি থাকতে পারে? ফেনল থাকতে পারে।
ঠিক আছে, এই জায়গায় ফ্যাটি অ্যাসিড থাকতে পারে, ঠিক আছে, এই জায়গায় কি থাকতে পারে, ফ্যাটি অ্যাসিড থাকতে পারে, ঠিক আছে, ফ্যাটি থাকতে পারে, এবং এই জায়গায় ক্যারোটিনয়েড থাকে। তোমরা উদ্ভিদ শারীরতত্ত্বের এই জায়গায় তোমরা হচ্ছে ক্যারোটিনয়েড পড়বা, ঠিক আছে, ক্যারোটিনয়েড পড়বা। হুম, ক্যারোটিন সম্পর্কে পড়বা, ক্যারোটিন বিভিন্ন পিগমেন্ট, ঠিক আছে, এগুলো থাকে, এগুলো সম্পর্কে পড়বা। ক্যারোটিনয়েডস, ক্যারোটিন হচ্ছে এক ধরনের পিগমেন্ট, ঠিক আছে, ক্যারোটিন হচ্ছে এক ধরনের পিগমেন্ট, এরকম ক্যারোটিন পিগমেন্ট থাকবে, ঠিক আছে। তাহলে এই যে স্পোরোপোলানিন, স্পোরোপোলানিন এটা কোথায় থাকবে, এক্সাইনে থাকবে, ঠিক আছে। এক্সাইনটা মানে হচ্ছে বাইরের দিকে যে লেয়ারটা এক্সাইনটা, ঠিক আছে, এক্সাইনটা এটা বিভিন্নভাবে অর্নামেন্টেড থাকে, বিভিন্ন অর্নামেন্টেড থাকে, ঠিক আছে, অর্নামেন্টেড থাকে, ঠিক আছে। এর ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে স্পোরোপোলানিন, ঠিক আছে, গুরুত্বপূর্ণ কোনটা, স্পোরোপোলানিন। তাহলে স্পোরোপোলানিন, স্পোরোপোলানিনটা কি, স্পোরোপোলানিনটাতে মেইনলি বিভিন্ন পলিমার থাকে, বিভিন্ন ধরনের পলিমার থাকে, মানে বিভিন্ন পলিমার বলতে এখানে বোঝাচ্ছি বিভিন্ন ধরনের উপাদান থাকে, যেমন ফেনল থাকে, ফ্যাটি অ্যাসিড থাকে, এবং হচ্ছে ক্যারোটিনয়েডস থাকে, ওকে, ক্যারোটিনয়েডস থাকে। এ পর্যন্ত ক্লিয়ার কিনা, আমাকে একটু বলো তো, এ পর্যন্ত ক্লিয়ার কিনা, আমাকে একটু বলো, এ পর্যন্ত বুঝতে পারছো কিনা? হুম, ওকে, এ পর্যন্ত বুঝতে পারছো কিনা? হুম, সবার কমেন্ট পড়বো। ওকে, অর্নামেন্টের বিভিন্ন উপাদান থাকে, এই যে তুমি এখানে দেখতে পারলা, অর্নামেন্টের ভিতরে বিভিন্ন উপাদান থাকে, যেমন বিভিন্ন ধরনের রঙিন বস্তু থাকতে পারে, ক্যারোটিন থাকতে পারে, এগুলো বিভিন্ন উপাদান, ফেনল থাকতে পারে, ফ্যাটি অ্যাসিড থাকতে পারে, ঠিক আছে, হ্যাঁ, ফেনল থাকতে পারে, ফেনল থাকতে পারে, তারপর হচ্ছে ফ্যাটি অ্যাসিড থাকতে পারে, কেটিনয়েডস থাকতে পারে, এরকম বিভিন্ন বিভিন্ন উপাদান থাকে, ঠিক আছে, এরকম বিভিন্ন বিভিন্ন উপাদান থাকে, ঠিক আছে। হুম, বুঝতে পারছো? হুম, ইমরান বুঝতে পারছো? এই যে আমি এখানে যেগুলো বলছি, যে ফেনল, ফ্যাটি অ্যাসিড, ক্যারোটিনয়েডস, ঠিক আছে, এগুলো থাকতে পারে, ঠিক আছে। হুম, বুঝতে পারছো? এরকম বিভিন্ন কেমিক্যাল উপাদান থাকতে পারে, ঠিক আছে, এগুলাই মনে রাখবা। ফেনল থাকতে পারে, ফ্যাটি অ্যাসিড থাকতে পারে, ক্যারোটিনয়েডস থাকতে পারে, ওকে, এটা মনে রাখবা। এরপর দেখো, ইনটাইন যেটা ভিতরের দিকে লেয়ার, এটা হচ্ছে বেশ পাতলা, এবং এখানে সেলুলোজ নির্মিত। সেলুলোজ জিনিসটা কি, সেলুলোজ তোমরা সবাই জানো, সেলুলোজ হচ্ছে একটা পলিস্যাকারাইড, ঠিক আছে, পলিস্যাকারাইড, সেলুলোজ একটা পলিস্যাকারাইডস, ঠিক আছে, পলিস্যাকারাইড, এটা তোমরা কুসংস্কারে পড়বা, যেটা আসলে বিভিন্ন গ্লুকোজ দিয়ে তৈরি, তাই না? গ্লুকোজের এখানেও পার্থক্য অনেক কাহিনী আছে, এগুলো তোমরা জানবা, পড়বা হচ্ছে কোষ রসায়নে, ঠিক আছে, গ্লুকোজ দিয়ে তৈরি, তাই না? সেলুলোজ, সেলুলোজ এক ধরনের পলিস্যাকারাইড যেটা হচ্ছে গ্লুকোজ দিয়ে তৈরি, ঠিক আছে, এটা সম্পর্কে তোমরা বিস্তারিত পড়বা হচ্ছে কোষ রসায়নে, ওকে। এরপর দেখো, এবার খেয়াল করো, সেলুলোজ নির্মিত হচ্ছে ইনটাইন, ঠিক আছে, ইনটাইন, ওকে, ওকে, ওকে। এরপর দেখো, এই জায়গায় একটা জিনিস বলছে, খেয়াল করো, এই জায়গায় খেয়াল করো একটা জিনিস, এই জায়গায় একটা জিনিস গেল, পরাগরেণুতে, পরাগরেণুতে এই জায়গায় একটা ছিদ্র থাকে, ঠিক আছে, পরাগরেণুর এই জায়গায় একটা ছিদ্র থাকে, এই জায়গায় যেটাকে বলা হয় জনন ছিদ্র বা হচ্ছে রেণুরন্ধ্র, ঠিক আছে, এটাকে বলা হয় জনন ছিদ্র বা হচ্ছে রেণুরন্ধ্র, ঠিক আছে, রেণুরন্ধ্র, বা এটাকে ইংলিশে বলা হচ্ছে জার্ম পোর, এই যে এখানে লেখা আছে জার্ম পোর, এটাকে ইংলিশে বলা হয় হচ্ছে জার্ম পোর, পোর মানে হচ্ছে ছিদ্র, এখানে জার্ম বলতে এখানে আসলে বোঝাচ্ছে হচ্ছে জনন, ঠিক আছে, জনন কাজে ব্যবহৃত হয় এই পরাগরেণু, এটাকে এখানে জার্ম যারা এটা প্রকাশ করতেছে। আর পোর মানে হচ্ছে ছিদ্র, পিওআরই, পোর মানে হচ্ছে ছিদ্র। তাহলে এই জায়গায় পরাগরেণু এই জায়গায় ছিদ্র থাকে, এটাকে বলা হয় হচ্ছে জনন ছিদ্র বা রেণুরন্ধ্র বা হচ্ছে জার্ম পোর। এবং এরকম ছিদ্র কয়টা থাকে, পরাগরেণুতে এরকম কয়টা ছিদ্র থাকতে পারে বলো তো? পরাগরেণুতে এরকম ছিদ্র থাকতে পারে হচ্ছে প্রায় 20টা পর্যন্ত, পরাগরেণুতে এরকম প্রায় 20টা পর্যন্ত ছিদ্র থাকতে পারে, পরাগরেণুতে এরকম প্রায় 20টা পর্যন্ত ছিদ্র থাকতে পারে, ওকে, 20টা পর্যন্ত ছিদ্র থাকতে পারে, ওকে। পরাগরেণু সাইটোপ্লাজম ঘন থাকে এবং প্রথম পর্যায়ে নিউক্লিয়াসটি মাঝখানে থাকে, ঠিক আছে, নিউক্লিয়াসটি মাঝখানে থাকে, ঠিক আছে। পরিণত অবস্থায় কোষ গহ্বর সৃষ্টি হলে নিউক্লিয়াসটি একদিকে সরে যায়। তো এটা সম্পর্কে আমাদের আর বলার কিছু নাই। তারা বলতেছে যে পরাগরেণুর প্রথম দিকে পরাগরেণুতে অবশ্যই সাইটোপ্লাজম থাকবে, যেটা খুব ঘন থাকবে, এবং প্রথম দিকে নিউক্লিয়াসটা, ঠিক আছে, প্রথম পর্যায়ে নিউক্লিয়াসটা মাঝখানে থাকবে, এবং পরবর্তীতে পরিণত অবস্থায় যখন পরাগরেণুর ভিতরে ভ্যাকিউল বা হচ্ছে গহ্বর সৃষ্টি হবে, তখন নিউক্লিয়াসটা আস্তে আস্তে একদিকে সরে যাবে, এটাই বলছে তারা।
ঠিক আছে। প্রাথমিক অবস্থায় এটা সেন্টারে থাকবে, তারপর যখন আস্তে আস্তে বয়স হবে, যখন এটার ভিতরে বেকিউল বা হচ্ছে কোষ গহ্বর তৈরি হবে, কোষ গহ্বর তৈরি হবে, তখন নিউক্লিয়াসটা একদিকে সরে যাবে। নিউক্লিয়াসটা কোথায় চলে যাবে? একদিকে সরে যাবে। দেখো একদিকে সরে গেছে, সেন্টার থেকে একদিকে সরে গেছে। ওকে, এবার আসো ডেভেলপমেন্ট অফ মেল গ্যামেটোফাইট। ঠিক আছে, গ্যামেটোফাইট। ঠিক আছে, গ্যামেটোফাইট, ডেভেলপমেন্ট অফ মেল গ্যামেটোফাইট। ওকে, ডেভেলপমেন্ট অফ মেল গ্যামেটোফাইট বা হচ্ছে পুং গ্যামেটোফাইটের বিকাশ বা পরিস্ফুটন। এখান থেকে আমরা প্রথমেই দেখো, প্রথমে এখান থেকে আমরা কি পড়বো, যে আমরা কি পাইছি এতক্ষণ পর্যন্ত? পরাগধানী কাটছি, পরাগধানী কাটার পর দুই পাশে পাইছে হচ্ছে, চারপাশে পাইছে হচ্ছে আর্কিস্পোরিয়াল কোষ। আর্কিস্পোরিয়াল কোষগুলো বিভাজিত হয়েছে, বিভাজিত হওয়ার পর দেয়ালের দিকে মানে পরিধি দিকে তৈরি করছে দেয়াল কোষ, আর মাঝখানে তৈরি করছে হচ্ছে আমাদের জনন কোষ। ঠিক আছে, জনন কোষ। সেখান থেকে বিভাজিত হওয়ার পর আমরা পাইছি হচ্ছে মায়োসিস প্রক্রিয়া, আলটিমেটলি পরাগ মাতৃকোষ হয়ে আলটিমেটলি পাইছি আমরা পরাগরেণু। ঠিক আছে, তাহলে এই পরাগরেণুটাই হচ্ছে পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। তাহলে এটা পরীক্ষাতে মাঝে মাঝে এমসিকিউতে আসে এবং মেডিকেল ভর্তি পরীক্ষাতে আসে, যে কোনটা নিচের কোনটা পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ, নিচের কোনটা পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। এটা হচ্ছে পরাগরেণু। ওকে, পরাগরেণু হচ্ছে পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। পরাগরেণু কি? পরাগরেণু হচ্ছে পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। ওকে, পরাগরেণু হচ্ছে পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। পরাগরেণু হচ্ছে পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। ওকে, আচ্ছা, এরপর দেখো পরাগরেণু নিউক্লিয়াসটা বিভাজিত হয়। পরাগরেণু নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে দুইটা অসম নিউক্লিয়াস তৈরি করে। দুইটা অসম নিউক্লিয়াস মানে কি? দুইটা অসম নিউক্লিয়াস মানে হচ্ছে একটা ছোট এবং একটা হচ্ছে বড়। অসম নিউক্লিয়াস মানে একটা ছোট এবং হচ্ছে একটা বড়। দেখো এখানে খুব সুন্দর করে বোঝা যাচ্ছে যে একটা নিউক্লিয়াস হচ্ছে ছোট, এখানে দেখো এই নিউক্লিয়াসটা ছোট এবং এই নিউক্লিয়াসটা আকারে বড়। ঠিক আছে, এই নিউক্লিয়াসটা আকারে বড়। ঠিক আছে, দুইটা নিউক্লিয়াস তৈরি করছে, একটা নিউক্লিয়াসটা আকারে ছোট এবং আরেকটা নিউক্লিয়াস হচ্ছে আকারে বড়। ঠিক আছে, বড় যে নিউক্লিয়াস এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে নালিকা নিউক্লিয়াস। এটা আমি ফিগার আকারে তোমাকে দেখাবো, আজকে জাস্ট ওভারঅল দেখাচ্ছি, এরপরে আমি আবার ফিগার আকারেও দেখাবো, সমস্যা নাই। ঠিক আছে, বড় নিউক্লিয়াসটাকে বলা হয়, এই যে বড় নিউক্লিয়াস, আগে বই থেকে দেখো, তাহলে মাথায় একটা ক্লিয়ার আইডিয়া হবে, তারপর আমি আবার আঁকায় দেখাবো, তখন তুমি নিজেই বলতে পারবা কোনটা কি। আর এই জায়গায় ছোট একটা নিউক্লিয়াস থাকে, এটাকে বলা হয় হচ্ছে জনন নিউক্লিয়াস। ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে জনন নিউক্লিয়াস। জনন নিউক্লিয়াসটা ছোট, ওই যে বললাম ছোট মরিচের জাল বেশি, ছোট মরিচের জাল বেশি। ঠিক আছে, ছোট মরিচের জাল বেশি। ফ্যাটি অ্যাসিড, ফেনল এগুলো কই থাকে? জার্মপোর্টটা দেখালে ভালো হতো। এই যে জার্মপোর্ট, দেখো খেয়াল করো, এই যে খেয়াল করো, আবার খেয়াল করো, দেখো এখানে আগে দেখায় পরে আবার চিত্র আগে দেখায়। এই যে দেখো, এই যে এই জায়গাটা ফাঁকা, এই জায়গাটা ফাঁকা দেখছো তোমার বইতে, খেয়াল করো এই জায়গাটা একটু ফাঁকা, এটাকে বলা হয় জনন ছিদ্র বা হচ্ছে রেণুরন্ধ্র। আমি যদি এটাকে আবার একটু বাইরে থেকে এটা এই জায়গায় দেখায়, দেখো এই জায়গায় যদি দেখায় তাহলে এখান থেকে বুঝতে পারবা। দেখো এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায় খেয়াল করো, এই জায়গায়, এই জায়গায় তুমি খেয়াল করো, আমি এই জায়গায় কি আঁকতেছি? একটা পরাগরেণু আঁকতেছি। ঠিক আছে, পরাগরেণু আঁকতেছি। ঠিক আছে, পরাগরেণু আঁকতেছি। তো পরাগরেণুর, ঠিক আছে, পরাগরেণুর খেয়াল করো, পরাগরেণুর ভিতরের দিকে এই জায়গায় কিছু কোষ টোষ থাকবে। ঠিক আছে, এই জায়গায় কিছু পরাগরেণুর ভিতরের দিকে মানে পরাগরেণু নিজেই তো একটা কোষ, বা এর ভিতরে বিভিন্ন উপাদান থাকবে। ঠিক আছে, এবং এর ভিতরে দুইটা নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, পরাগরেণু দেখো, পরাগরেণুর দুইটা নিউক্লিয়াস থাকে, খেয়াল করো, এই যে একটা ছোট নিউক্লিয়াস, ঠিক আছে, একটা হচ্ছে বড় নিউক্লিয়াস, দুইটা নিউক্লিয়াসে বিভাজিত হয়। একটা ছোট নিউক্লিয়াস এবং একটা হচ্ছে বড় বড় নিউক্লিয়াস। পরাগরেণুটা দুইটা নিউক্লিয়াস, পরাগরেণুর ভিতরে, পরাগরেণুতে একটা কোষ বা এর ভিতরে তোমার হচ্ছে দুইটা নিউক্লিয়াস তৈরি হয়, একটা হচ্ছে ছোট নিউক্লিয়াস এবং আরেকটা হচ্ছে বড় নিউক্লিয়াস। ছোট নিউক্লিয়াস যেটা, ঠিক আছে, এটা হচ্ছে জনন নিউক্লিয়াস। ছোট নিউক্লিয়াস যেটা, এটা হচ্ছে জনন নিউক্লিয়াস। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে জনন নিউক্লিয়াস। আর যেটা বড় নিউক্লিয়াস, এটাকে বলা হয় কি? নালিকা নিউক্লিয়াস। ঠিক আছে, নালিকা নিউক্লিয়াস, এটা হচ্ছে বড় নিউক্লিয়াস বা এটাকে বলা হয় নালিকা নিউক্লিয়াস। ওকে, এর চারদিকে হলুদ যে কাভারিংটা, ঠিক আছে, এর চারদিকে খেয়াল করো, এর চারদিকে হলুদ যে কাভারিংটা, ঠিক আছে, হলুদ যে কাভারিংটা, এটা কি? এটা হচ্ছে ভিতরের দিকে থাকতেছে, তাহলে এটা হচ্ছে ইনটাইন। ঠিক আছে, এটা হচ্ছে কি? ইনটাইন। ঠিক আছে, এটা হচ্ছে ইনটাইন, তাই না? এই যে ভিতরের দিকে এটা হচ্ছে ইনটাইন। ওকে, এবং এটা বাইরের দিকে আরেকটা লেয়ার থাকে, আরেকটা লেয়ার থাকে যেটাকে বলা হচ্ছে এক্সাইন। ঠিক আছে, আর বাইরের দিকে আরেকটা লেয়ার থাকে যেটাকে বলা হয় এক্সাইন। ওকে, বাইরের দিকে যেটা থাকে এটা হচ্ছে এক্সাইন। ঠিক আছে, আচ্ছা, হুম, ওকে, এখন খেয়াল করো এই জায়গায়, ঠিক আছে, বাইরের দিকে যে লেয়ারটা, বাইরের দিকে যে লেয়ারটা, এই যে এটা যেটাকে আমরা এক্সাইন বলতেছি, ঠিক আছে, এই জায়গাটা একটু খেয়াল করো, এই জায়গাটা কি হয়েছে এখানে গিয়ে, এই যে এই জায়গাটা খেয়াল করো, এই যে এই জায়গাটাতে সে কিন্তু এক্সাইনটা নাই। এই দেখো এই জায়গায়, ঠিক আছে, এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে না, একটা গ্যাপ তৈরি হয়েছে। ঠিক আছে, এই জায়গায় গ্যাপ তৈরি হয়েছে, গ্যাপ তৈরি হয়েছে, তার মানে কি? এই জায়গার ভিতরে এক্সাইনটা, এই যে বাইরের লেয়ারটা, এই যে এক্সাইনটা, এটা কমপ্লিটলি কিন্তু এখানে এখানে নাই, কমপ্লিটলি এরকম নাই। ঠিক আছে, এরকম যোগাযোগ নাই। ঠিক আছে, এই জায়গায় সে একটু নাই, এই জায়গায় সে নাই। ঠিক আছে, এই জায়গায় সে নাই, না থাকার কারণে এখানে ডাইরেক্টলি ইনটাইন দেখা যাচ্ছে, হলুদ লেয়ারটা দেখা যাচ্ছে, ইনটাইন দেখা যাচ্ছে, এর উপরে কি নাই? এর উপরে এক্সাইন নাই। ঠিক আছে, এর উপরে কি নাই? এর উপরে এক্সাইন নাই। ওকে, এর উপরে এক্সাইন নাই। তাহলে এই যে এখানে যে ছিদ্রটা তৈরি হয়েছে, এখানে যে ছিদ্রটা তৈরি হয়েছে, ঠিক আছে, এই যে এখানে যে ছিদ্রটা বা পোর্টটা তৈরি হয়েছে, এটাকে তারা বলতেছে হচ্ছে জনন রন্ধ্র। এটাকে তারা বলতেছে হচ্ছে জনন রন্ধ্র, বা এটাকে তারা ইংলিশে বলতে হচ্ছে জার্ম পোর। ঠিক আছে, এটাকে ইংলিশে বল জার্ম
পোর মানে কি, পোর মানে হচ্ছে ছিদ্র। তাহলে এই জায়গায় তুমি খেয়াল করো, এই জায়গায় বাইরের যে লেয়ারটা এক্সাইন, এটা হচ্ছে এখানে কন্টিনিউশন নাই, এখানে মানে হচ্ছে একদম নাই, এই অল্প একটা জায়গায় এক্সাইন নাই, শুধুমাত্র ইন্টার্ন আছে, এই জায়গাটা একটা ছিদ্রের মতো গঠন তৈরি হয়েছে, এটাই হচ্ছে জার্মপোর বা হচ্ছে জননরন্ধ্র। ঠিক আছে, বুঝতে পারছি? হ্যাঁ, ফেনল, ফ্যাটি অ্যাসিড, ফেনল এগুলো কই থাকে? এগুলো থাকে হচ্ছে এক্সাইনে। দেখো এই যে এই জায়গায় যে এক্সাইনটা, এই বাইরের দিকে যে এক্সাইনটা, এই যে সবুজ এক্সাইনটা আমি এখানে আঁকছি, এই যে সবুজ যে এক্সাইনটা আমি এখানে আঁকছি, সবুজ যে এক্সাইনটা আমি এখানে আঁকছি, ঠিক আছে, এই এক্সাইনটা যেটা এখানে আঁকছি, ঠিক আছে, এই এক্সাইনে অনেকগুলো রাসায়নিক উপাদান থাকে। ঠিক আছে, অনেকগুলো রাসায়নিক উপাদান থাকে, তার মধ্যে একটা রাসায়নিক উপাদান হচ্ছে স্পোরো। এখানে অনেকগুলো রাসায়নিক উপাদান থাকতে পারে, ঠিক আছে। ধরো এই জায়গায় ফেনল থাকতে পারে, এই জায়গায় ফেনল থাকতে পারে, ঠিক আছে, এই জায়গায় ফ্যাটি অ্যাসিড থাকতে পারে, ঠিক আছে, এই জায়গায় ফ্যাটি অ্যাসিড থাকতে পারে, ঠিক আছে, এই জায়গায় তোমার হচ্ছে ক্যারোটিন থাকতে পারে, ক্যারোটিনয়েডস থাকতে পারে, ঠিক আছে, ক্যারোটিনয়েডস থাকতে পারে, ঠিক আছে। এবং এই জায়গায় একটা স্পেশাল রাসায়নিক উপাদান থাকে যেটাকে বলা হয় স্পোরোপোলেনিন। ঠিক আছে, এটাকে কি বলা হয়? স্পোরোপোলেনিন। স্পোরোপোলেনিন। এখন প্রশ্ন হচ্ছে স্পোরোপোলেনিনটা কি কি জিনিস দিয়ে তৈরি হয়? তাই স্পোরোপোলেনিনটা বিভিন্ন রাসায়নিক উপাদান নিয়ে তৈরি হয়। স্পোরোপোলেনিন, ঠিক আছে, স্পোরোপোলেনিনটা বিভিন্ন রাসায়নিক উপাদান নিয়ে তৈরি হয়। তার মধ্যে স্পোরোপোলেনিন তো অনেকগুলো রাসায়নিক উপাদান থাকে, তার ভিতরে ফেনলও থাকে, ফ্যাটি অ্যাসিড এবং ক্যারোটিনয়েডস এগুলাও থাকে। যার স্পোরোপোলেনিন বিভিন্ন রাসায়নিক উপাদান থাকে, এই বিভিন্ন রাসায়নিক উপাদানের ভিতরে ফেনল অন্যতম, ফ্যাটি অ্যাসিড অন্যতম, ক্যারোটিনয়েডস অন্যতম। তাহলে স্পোরোপোলেনিনটা বিভিন্ন রাসায়নিক উপাদান নিয়ে তৈরি। ঠিক আছে, এর ভিতরে উল্লেখযোগ্য যদি আমি বলি, উল্লেখযোগ্য কয়েকটার নাম যদি আমি বলি, ঠিক আছে, উল্লেখযোগ্য কয়েকটার নাম যদি আমি বলি, তাহলে সেক্ষেত্রে হবে ফেনল, ফ্যাটি অ্যাসিড এবং হচ্ছে ক্যারোটিনয়েডস। ঠিক আছে, এগুলো মিলে তৈরি হয় হচ্ছে স্পোরোপোলেনিন। এবং এই এক্সাইনে মেইনলি তোমার স্পোরোপোলেনিন থাকে, স্পোরোপোলেনিন থাকে। ঠিক আছে, তো স্পোরোপোলেনিন জিনিসটা কি? আসলে একটা কেমিক্যাল। ধরো এটা হচ্ছে স্পোরোপোলেনিন, ঠিক আছে, এখানে অনেকগুলো রাসায়নিক উপাদান থাকে, তার ভিতরে উল্লেখযোগ্য কি কি? উল্লেখযোগ্য হচ্ছে ফেনল, ফ্যাটি অ্যাসিড, ক্যারোটিনয়েডস, এছাড়া আরো অনেক কিছু থাকতে পারে যেগুলোর নাম আমাদের জানা দরকার নাই। ঠিক আছে, যেগুলোর নাম আমাদের জানা দরকার নাই। ওকে, তারপর আসো। তাহলে এই জায়গায় দুটা নিউক্লিয়াস তৈরি হচ্ছে, একটা উপরের দিকে যেটাকে বলা হয় এই যে এই জায়গাটা, এটাকে বলা হয় জনন নিউক্লিয়াস, এবং এই জায়গায় যেটা থাকে এটাকে বলা হয় নালিকা নিউক্লিয়াস। ঠিক আছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে নালিকা নিউক্লিয়াস। ঠিক আছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে নালিকা নিউক্লিয়াস। ওকে, নালিকা নিউক্লিয়াস। ওকে, আচ্ছা, তাহলে জনন নিউক্লিয়াস এবং নালিকা নিউক্লিয়াস। ঠিক আছে, এবার দেখো। হ্যাঁ, হুম, ওকে, 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 আচ্ছা, হুম, ওকে, এবার দেখো, এখন খেয়াল করো, এই জায়গায় তোমাদের একটা জিনিস পড়তে হবে। ঠিক আছে, এই জায়গায় তোমাকে একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো। ঠিক আছে, খেয়াল করো, এই জায়গায় আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি এই জিনিসটা কি কি বলতেছে এখানে। হুম, ওকে, খেয়াল করো, যে এটা বোঝানোর জন্য তোমাকে একটু এই জায়গায় আসতে হবে। এই চিত্রটা না, এই চিত্রটা এই চিত্রটা একটু খেয়াল করো, এটা না, এই চিত্রটা খেয়াল করো। ঠিক আছে, এই যে গর্ভমুণ্ড, হ্যাঁ, এই যে পার্টটা, এই যে গর্ভমুণ্ড, একটু খেয়াল করো, এই জায়গায় যে গর্ভমুণ্ড আছে, একজনের যে বহিস্থ আবরণ আছে, বহিস্থ আবরণে কিছু কাটা থাকে, ওগুলোর কোনো স্পেশাল নাম নাই। ঠিক আছে, ওই বাইরের আবরণ ওই জায়গায় মানে এক্সাইন যেটা, বাইরের আবরণ বা হচ্ছে এক্সাইন যেটা, ওখানে কিন্তু এরকম কাটা কাটা থাকে। ঠিক আছে, ওটা আলাদা করে নাম দেওয়া নাই আমাদের বইতে, ওটা আলাদা করে নাম আমাদের পড়তে হবে না, আমরা জাস্ট পড়বো ওইটা হচ্ছে এক্সাইন। ঠিক আছে, ওই বাইরের আবরণটা এক্সাইন, ওখানেই কাটা কাটা থাকে, এতটুকু পড়লে হবে। বুঝছো? দেখো, এই জায়গায় এখানে যে গর্ভমুণ্ডটা আছে না, এই গর্ভমুণ্ড দেখো, এর চারদিকের এই জায়গায়, ঠিক আছে, এর চারদিকের এই জায়গায় দেখো, এই জায়গায় তোমার কি ছিল? এই জায়গায় তোমার হচ্ছে পরাগধানী ছিল, তাই না? এর চার পাশে, এর পাশের এই জায়গায় তোমার কি ছিল? পরাগধানী ছিল। এই পরাগধানীর ভিতরে তোমার পরাগরেণু তৈরি হয়েছে, তাই না? পরাগধানীর ভিতরে কি তৈরি হয়েছে? পরাগরেণু তৈরি হয়েছে না? পরাগধানীর ভিতরে আর্কিস্পোরিয়াল কোষ টোষ হয়ে, আর্কিস্পোরিয়াল কোষ, এসব কোষ হয়ে তোমার হচ্ছে যে পরাগরেণু তৈরি হয়েছে। তাহলে পরাগরেণুটা আলটিমেটলি এখান থেকে কোথায় পতিত হয়েছে? এই যে গর্ভমুণ্ডে পতিত হয়েছে, দেখছো? পরাগরেণুটা আলটিমেটলি এই জায়গায় কোথায় পতিত হয়েছে? এই পরাগধানী ভেদ করে, পরাগধানীর প্রাচীর ভেদ করে আলটিমেটলি এগুলা কোথায় পতিত হয়েছে? এই যে গর্ভমুণ্ডে পতিত হয়েছে। ঠিক আছে, আলটিমেটলি কোথায় পতিত হয়েছে বলো? আজকে বেশিক্ষণ পড়াবো না, এটা পরে শেষ করে দিব। দেখো, আলটিমেটলি হচ্ছে গর্ভমুণ্ডে পতিত হয়েছে। ঠিক আছে, এই জায়গায় পতিত হয়েছে, তাহলে এখানে পরাগধানী, এর ভিতর থেকে পরাগরেণু গুলো আইসা এই পরাগরেণু এই জায়গায় পতিত হয়েছে। ঠিক আছে, এই জায়গায় গর্ভমুণ্ডে পতিত হয়েছে। ঠিক আছে, গর্ভমুণ্ডে পতিত হয়েছে। ওকে, এটা তোমাকে একটু দেখালাম, গর্ভমুণ্ডে পতিত হয়েছে। তাহলে এখন খেয়াল করো, এই জায়গায় আমি তোমাদেরকে একটু বলি, এই জায়গায় একটু খেয়াল করো, এই যে এই জায়গায়, হ্যাঁ, এই জায়গায় যে পরাগায়নের মাধ্যমে পরাগরেণু যখন স্টিকেশনে গর্ভমুণ্ডে পতিত হয় এবং অঙ্কুরিত হয়, অঙ্কুরিত হয় মানে কি? অঙ্কুরিত হয় মানে হচ্ছে ইনটাইন বেড়ে যায়।
ঠিক আছে, ইন্টার্ন বেড়ে যায়। দেখো খেয়াল করো, ইন্টার্ন বেড়ে যায় তার মানে কি? ইন্টার্ন কোনটা? ইন্টার্ন বেড়ে যায় তার মানে কোন জায়গাটা? ইন্টার্ন কোনটা বলো তো? ইন্টার্ন হচ্ছে ভিতরের লেয়ারটা। ঠিক আছে, এই যে এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে ইন্টার্ন। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে ইন্টার্ন। ঠিক আছে, ভিতরের দিকে লেয়ারটা ইন্টার্ন, এটা বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাহলে এই ইন্টার্নটা ধরো এই যে এখানে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। ঠিক আছে, ইন্টার্নটা কি হয়ে গেছে? বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। ইন্টার্নটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে তার একটা নালিকা তৈরি করে, নালী তৈরি করে। ঠিক আছে, এরা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে, ঠিক আছে, একটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে একটা নালিকা তৈরি করে। ঠিক আছে, এরা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে একটা একটা নালিকা তৈরি করে, যে নালিকা তৈরি করে। ঠিক আছে, নালিকা তৈরি করে, এটাকে বলা হয় হচ্ছে পরাগ নালিকা। ঠিক আছে, পরাগ নালিকা বা হচ্ছে পোলেন টিউব। ঠিক আছে, এটাকে বলা হয় পরাগ নালিকা বা ইংলিশে বলা হয় পোলেন। পোলেন মানে হচ্ছে পরাগ, আর টিউব মানে হচ্ছে নালিকা। পরাগ পোলেন মানে হচ্ছে পরাগ, আর টিউব মানে হচ্ছে নালিকা। তারা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে একটা নালিকা তৈরি করে, এটাকে বলা হয় হচ্ছে পরাগ নালিকা। ঠিক আছে, পরাগ নালিকা। পোলেন মানে পরাগ, আর টিউব মানে হচ্ছে নালিকা বা হচ্ছে পরাগ নালিকা। ঠিক আছে, পরাগ নালিকা। ওকে, পরাগ নালিকা। ওকে, এখন খেয়াল করো, এই জায়গায়। ঠিক আছে, পরাগ নালিকা তৈরি করছে, এবং পরাগ নালিকার ভিতরে দুইটা নিউক্লিয়াস থাকতেছে। পরাগ নালিকার ভিতরে দুটো নিউক্লিয়াস থাকতেছে। একটা হচ্ছে এই যে ছোট নিউক্লিয়াসটা, যেটা এখানে ছিল, এই যে ছোট নিউক্লিয়াসটা এখানে আছে, এটাকে বলা হয় জনন নিউক্লিয়াস। এবং এই জায়গায় যে বড় নিউক্লিয়াসটা থাকে নিচের দিকে, এটাকে বলা হয় হচ্ছে নালিকা নিউক্লিয়াস, যেটা আগেই ছিল। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? আজকে এই পর্যন্ত রেখে দিব।